ফারহার কথা মতো আমি পার্কে গিয়ে হয়ে দাঁড়িয়ে পড়লাম। রাত্রি কারো কাঁধে মাথা রেখে বসে আছে। খুব রাগ হলো, গিয়ে ঠাস করে চড় মারলাম রাত্রিকে। ছি, তুই এভাবে আরেকটা ছেলের সাথে? ও, এখন আরেকটা ছেলের সাথে তুমি যে অন্য মেয়ের সাথে কত ঘনিষ্ঠ হয়ে থাকো তখন? কথাটা শুনে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাত্রি ছেলেটার হাত ধরে চলে গেল। এমন সময় ফারহা আমার সামনে চলে এলো। কি, বিশ্বাস হলো তো তোমার আমার কথা? চুপ করে আছো কেন? আমার ভালো লাগছে না, আমি বাসায় গেলাম। এ কথা বলে সেখান থেকে বাসায় চলে এলাম। বড্ড খারাপ লাগছিল, বারবার কথাগুলো মনে পড়ছিল। না চাইতেও চোখের কোণে পানি চলে এলো। সন্ধ্যা লেগে গেছে, রাত্রি এখনো আসেনি। খুব চিন্তা হচ্ছিল ওর জন্য। একটু পরেই রাত্রি চলে এলো। আমি চুপচাপ বসে আছি, জানি না রাত্রি কি বলে। আমি আর চিন্তা না করে চুপচাপ শুয়ে ঘুমিয়ে গেলাম। ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? সকাল হয়ে গেছে। যা তো, কাল বিকেলে কারো হাত ধরে হাঁটছো? কি? আমার নামে এসব? দাঁড়া, মজা বোঝাচ্ছি আমি। পিচ্চিটা পানি এনে ঢেলে দেয়। হঠাৎ পানি দেওয়ায় আমি লাফিয়ে উঠি। পানি দিলে কেন? ওঠো না কেন তুমি? হ্যাঁ? কেন উঠবো? কাল যে তুই অন্য ছেলের হাত ধরে ঘুরলি, তো কি? কি? আমার নামে এত মিথ্যা? আচ্ছা, আম্মুকে ফোন দিয়ে শোনো যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা। আমি সত্য যাচাইয়ের জন্য ওর বাসায় ফোন দিলাম। ওর আম্মু ধরলো। আসসালামু আলাইকুম আম্মু, রাত্রিকাল আপনার ওখানে ছিল? এটা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি ফোন কেটে দেই। শুনলে তো কি বললো? হুম। হুম। আমি রান্না শিখবো, গেলাম। হুম। রাত্রি চলে গেল। আমি বসে রইলাম আর ভাবতে লাগলাম কি হলো তাহলে, নাকি স্বপ্ন ছিল এগুলো। এর মধ্যে ফারহা ফোন দিল, কিন্তু আমি রিসিভ করলাম না। সোহান, তুমি আমার ফোন ধরলে না, আমি আগুন লাগিয়ে দেব। দেখো, তোমায় আমি নিজের করবই। দেখো শুধু এবার এই ফারহা কি করতে পারে। বিভিন্ন কথা মাথায় আসছে আমার। এমন সময় রান্নাঘর থেকে একটা চিৎকারের শব্দ ভালো করে শুনে দেখলাম সেটা রাত্রির। দৌড়ে চলে গেলাম ওর কাছে, দেখি হাত কেটে বসে আছে। দৌড়ে গিয়ে হাতটা মুখে নিয়ে নিলাম। রাত্রি বাচ্চাদের মতো লাফালাফি শুরু করে দিল। হাত মুখ থেকে বের করে ওকে টেনে রুমে নিয়ে বসালাম। কিট নিয়ে এসে ওর হাতে লাগাতে লাগলাম। অনেকখানি কেটেছে। কিভাবে কাটলো? সবজি কাটতে গিয়ে। মন কোথায় ছিল? তোমার দিকে। আমার দিকে কেন? তুমি বকো তাই সেগুলো ভাবছিলাম আর কেটে গেছে। রান্নাঘরে গেলে থাপড়াইয়া তোর দাঁত সব ফালাই দিব। পারিস না যেটা সেটা করিস কেন? আর যাব না। হুম, লক্ষ্মী মেয়ে। এবার চুপচাপ রেস্ট নে। রাতের বেলা সবাই ঘুমিয়ে আছে, আমার ঘুম আসছে না। কেন যে চোখের ঘুম শেষ হয়ে গেল বুঝতে পারছি না। শুধু রাত্রির আর ওই ছেলের হাত ধরে ঘোরার কথা মনে পড়ছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি ফারহা ফোন দিয়েছে। ফোনটা নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। বাহিরে শীতল বাতাস বইছে, ভালো লাগছে। কি করে সোনা? এই তো বেলকনিতে দাঁড়িয়ে আছি। একা? হুম। তুমি কি করো? আমি শুয়ে আছি। আমি আসবো? কেন? তোমার সাথে সময় কাটাতাম তাই। হুম, ভালো। একটা চুমু দাও না। না। না দিলে আমার ক্ষতি করে ফেলবো। দিচ্ছি দিচ্ছি, এই বলে ফারহা কিস করলাম। এমন সময় পেছনে তাকিয়ে দেখি রাত্রি দাঁড়িয়ে। হুড়মুড় করে ফোন কেটে দিলাম। এ কি, তুই? হুম, আমি কিন্তু তুমি তোতলাচ্ছ কেন? কাউকে না। তাহলে কাকে চুমু দিলে? আরে ওর নাকি হাতে ব্যথা করছিল, তাই চুমু দিয়ে ব্যথা সারিয়ে দিলাম। যা, যা ঘুমা, আমিও ঘুমাবো। সেখান থেকে চলে গেলাম। এদিকে রাত্রি দাঁড়িয়ে ভাবছে, চুমু খেলে ব্যথা সেরে যায় ভালোই। সকালে ঘুম থেকে উঠে দেখি পিচ্ছি নেই। ফোনটা হাতে নিয়ে দেখি ফারহা আর ফোন দেয়নি। ফোনের লক খুলতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। লাফিয়ে উঠলাম। নিজের চোখেও বিশ্বাস হচ্ছে না এমনটা করবে কেউ, কেননা পিচ্ছি কাউকে জড়িয়ে ধরে আছে।
এটা দেখে রাগে ফোনটা ভেঙে ফেলে দিলাম। ছাদে চলে গেলাম। সিগারেট ধরিয়ে খেতে লাগলাম। কেমন যেন রাগটা অন্যরকম লাগছিল। সিগারেট খেয়ে নিচে চলে গেলাম। রুমে গিয়ে দেখি পিচ্চিটা আয়নার সামনে দাঁড়িয়ে কানের ঝুমকা খুলছে। হাতের চুড়ি খুলে শাড়ির আঁচলটা ফেলতেই পিচ্চির গেট উন্মুক্ত হয়ে গেল। রাগটা নেশায় পরিণত হয়ে গেল। ধীরে ধীরে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। হাতটা ধীরে ধীরে ওর পেটে রাখলাম এবং ওকে জড়িয়ে ধরে ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। পেটে হাত রাখ পেটে হাত রাখতেই রাত্রি চমকে উঠল। এ কি ভাইয়া, কি করছো তুমি? কিছু না, চুপ থাক। কেন চুপ থাকবো? বেশি বকবক করতে বারণ করছি, চুপ থাক। হুম। রাত্রি চুপ হয়ে গেল। আমি ওকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। ও কিছুই বুঝতে পারছে না। আমি ওর উপর ভারনা দিয়ে শুয়ে পড়লাম। ওর ঠোঁটের দিকে তাকিয়ে আছি। কেমন যেন নেশা নেশা লাগছে। ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে নিতে লাগলাম। আমার ঠোঁট ওর নরম গোলাপের পাপড়ির মতো ঠোঁট কাঁপছে। ধীরে ধীরে কখন ওর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিয়েছি নিজেও জানি না। ওর ঠোঁটের সাথে ঠোঁট মিশতেই ও আমায় শক্ত করে জড়িয়ে ধরেছে। হঠাৎ মনে পড়ল ওর অন্য ছেলের সাথে ছবি দেখেছে। রাগের চোটে কামড় দিয়ে উঠে দাঁড়ালাম। রাত্রিও উঠে দাঁড়ালো। কি হলো ভাইয়া, তুমি রাগলে কেন? আমি তখন পকেট থেকে ফোন বের করে ওকে দেখিয়ে দিলাম। ও দেখে কয়েক পা পিছিয়ে গেল। চোখ দিয়ে পানি পড়ছে। আমি আর কিছু না বলে চলে গেলাম বাহিরে। ওকে জিজ্ঞেসও করলাম না ও কোথায় গিয়েছিল। রাতে বাসায় ফিরলাম। বাসায় আসতেই আম্মু ইচ্ছামতো বকুনি দিল। আমি সেটা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম। বক বক শেষ হলে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি রাত্রি এখনো কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। নাকের ডগা লাল হয়ে আছে। ওকে এই অবস্থায় দেখে সব রাগ ভুলে গেলাম। ওই শোন, কথা বলবি না? না, তুমি পচা কথা বলবে না আমার সাথে। পিচ্ছি আমার রাগ করে না। পিচ্ছি আমার রাগ করে না, কান ধরছি। হুম। খেয়েছিস? না। আচ্ছা, আমি খাবার আনছি, ওয়েট, খেয়ে নিবি। না, খাবো না। বেশি বললে থাপড়াইয়া সব দাঁত ফালাইয়া দিব। আর কিছু বলল না। ওকে খাবার এনে ওকে খাইয়া দিলাম। নিজেও খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে ওকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। সব যেন ভুলে গিয়েছি। ও চুপটি করে রয়েছে। ছাদের দোলনায় গিয়ে আমি আগে বসে ওকে বসিয়ে দিলাম। ও আমার বুকে মাথা রেখে শুয়ে রইল। আমি ওর দিকে তাকিয়ে আছি। অপরূপ দেখতে লাগছে ওকে, বলে বোঝাতে পারবো না। ওর মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এসব ভাবছি এমন সময় দেখি পিচ্চিটা ঘুমিয়ে গেছে। আমি ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে আমি সোফায় শুয়ে পড়লাম। পরের দিন সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি ফারহা ফোন দিয়েছে। ভুলবো কেন? আসলে বিজি তো। সোহান, আমি জানি, হ্যাঁ। তুমি নিজের কাছে প্রশ্ন করে দেখো কাকে নিয়ে বিজি, তাই উত্তর পাবে। এটা বলেও ফোন কেটে দিল। আমি ওর কথা ভাবতে লাগলাম। আমি ওর কথাগুলো ভাবতে লাগলাম নিজের মধ্যে। আসলেও আমি পিচ্চিকে ভালোবেসে ফেলছি। না না, এটা সম্ভব নয়। আমি শুধু ফারহাকে ভালোবাসি। বিকেলে শুয়ে ফোন টিপছি, এমন সময় রাত্রি গাল ফুলিয়ে আমার সামনে এসে বসলো। ওর এমন দেখে আমি উঠে বসলাম। কি হয়েছে? তুমি পচা, বিকেলে আমায় ঘুরতে নিয়ে যাও না। ঠিক আছে, তৈরি হ, নিয়ে যাচ্ছি। আমি একটা নীল পাঞ্জাবি পরলাম, কালো প্যান্ট, হাতে একটা ঘড়ি। ওর রুমে গিয়ে ওকেও নীল শাড়ি পরিয়ে দিয়ে আমি বাহিরে চলে এলাম। শাড়ি পরিয়ে দেবার জন্য হলেও একটা তুমি চাই। কিছু মনে করিয়েন না। ফুটুস করে মুখ দিয়ে বাইর হয়ে গেছে। আমি কিছু বলি নাই। আপনারাও কিছু দেখেন নাই। একটু পর পিচ্চিটা বের হলো। একদম নীল পরি। পরিও ওর কাছে এসে হার মানবেই। আমি কিছু বলতে পারছি না। শুধু হাঁ করে তাকিয়ে আছি। কত মশা মাছি মুখে ঢুকে গেছে। ও আমার হাঁ হয়ে তাকিয়ে থাকা দেখে মুচকি হাসি দিল। আমি পুরো শেষ। এরপর ওকে নিয়ে নদী এরপর ওকে নিয়ে ঘুরতে গেলাম। নদীর ধারে হাঁটলাম কিছুক্ষণ। ও ফুচকা খেলো এক দোকান থেকে। ফুচকা খেয়ে এক জায়গায় বসলো। আমার ফোন এলে ফোনটা ধরে একটু দূরে গিয়ে পেছনে তাকাতে দেখি
রাত্রি পড়ে আছে। আমি কাছে গিয়ে দেখি জ্ঞান নেই। অমনি ওকে হসপিটালে নিয়ে গেলাম। একটু পর ডক্টর বের হলো। ডক্টর বের হয়ে যা বলল, তাতে আমার পুরো পৃথিবী আমার থেকে হারিয়ে গেল, ওলটপালট হয়ে গেল। একটু পর ডক্টর বের হলো। ডক্টর বের হয়ে যা বলল, তাতে আমার পুরো পৃথিবী আমার থেকে হারিয়ে গেল, ওলটপালট হয়ে গেল। কেননা ডক্টর বলল রাত্রি নাকি প্রেগনেন্ট। আমি দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়লাম। বুঝতে পারছিলাম না কিভাবে কি হলো। ধীরে ধীরে রাত্রির কাছে গেলাম। বুঝতে পারছিলাম না কি করব। রাত্রি আমায় দেখে একটু হাসলো। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। এসব কবে থেকে? কি ভাইয়া? এখন অবুঝ সাজার ভান করা হচ্ছে, তাই না? কিসের অবুঝ ভাইয়া? তুই প্রেগনেন্ট, কার পাপের ফল আমার ঘাড়ে চাপাতে চাস? প্রেগনেন্ট মানে কি ভাইয়া? এবার খুব রাগ হলো। ঠাস করে ওর গালে চড় মেরে দিলাম। অনেক হয়েছে, আর না। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। বাসায় চলে গেলাম। রাত্রি এলো। আমি ফোনে ফারহার সাথে কথা বলছি। রাত্রিকে দুই চোখেও আমার সহ্য হচ্ছে না। রাত্রি এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভাইয়া, আমার কি কোনো ভুল হয়েছে? প্লিজ বলো, ভুল হলে আমায় মাফ করে দিবা প্লিজ। আমি কিছু না বলে ওকে সরিয়ে দিয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। রাত্রি ওখানে বসেই কাঁদতে লাগলো। আমি কখন ঘুমিয়ে গিয়েছি আমার খেয়াল নেই। সকালে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি রাত্রি চা নিয়ে দাঁড়িয়ে। ওকে দেখতেও আমার ঘৃণা করছে। ওর হাত চায়ের কাপের মধ্যে ডুবিয়ে দিয়ে ওর গালে কষে থাপ্পড় মারলাম। ও দাঁড়িয়ে রইল, কিন্তু কাঁদলো না। তাকে দেখলাম অজর ধারায় চোখ দিয়ে জল পড়ছে। আমি সেখানে না থেকে নিচে গিয়ে তৈরি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে যেতেই ফারহা আমার কাছে এলো। কেমন আছো? ভালো না। কেন? এমনি। আসো, আমি ভালো করে দিচ্ছি। এ কথা বলে ফারহা আমায় জড়িয়ে ধরলো। আমিও ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রাত্রির প্রতি রাগ দেখানোর জন্য ফারহাকে এরকমভাবে জড়িয়ে ধরলাম। সারাদিন কলেজে কাটানোর পর বিকেলে বাসায় যাওয়ার জন্য কলেজ থেকে বের হলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি। খুব খারাপ লাগছে রাত্রির এসব শুনে। এমন সময় সামনে দেখি কালকের ডক্টরটা আমার সামনে। হ্যাঁ, কেন? মানে? সত্যি? এটা শুনে ভীষণ খুশি হলাম। নিজের কাছে খারাপ লাগলো। ওর প্রতি সকালে অন্যায় করেছি, তাই ভাবলাম মাপ চাইব। কাছে একটা ফুলের দোকান দেখলাম, সেখান থেকে কয়েকটা গোলাপ ফুল কিনে বাসায় ফিরলাম। বাসায় ফিরে রুমে ঢুকবো, এমন সময় ভেতর থেকে শুনতে পেলাম রাত্রি কারোর সাথে রোমান্টিকভাবে কথা বলছে। রাগ চরম পর্যায়ে উঠে গেল। হাতের মুঠি শক্ত করে ফেললাম। গোলাপগুলো পিষে গেল। হাতে কাটা ফুটে রক্ত বের হচ্ছে। সেদিকে খেয়াল না করে আবার বাহিরে চলে গেলাম। রাতে খুব ড্রিঙ্কস করলাম। কোনোদিন আমি ড্রিঙ্কস ছুঁইনি, আজ সেটা করে ফেললাম। বাসায় অনেক কষ্টে এলাম। হাসতেই দেখি রাত্রি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। পেট বের হয়ে আছে। নেশায় পড়ে গেলাম। নিজের জ্ঞানে তখন ছিলাম না। রাত্রিকে কোলে তুলে নিলাম। রাত্রি অবাক হঠাৎ আমার এই ব্যবহারে। ওকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। ও ভাবছে আমি সব মেনে নিয়েছি। আমি রাত্রির উপর ভার না দিয়ে শুয়ে পড়লাম। ওর ঠোঁটের দিকে আমার ঠোঁট নিয়ে যেতে লাগলাম। আমার নিঃশ্বাস ওর মুখের উপর পড়ছে। ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে এবং ঘন হচ্ছে। তাকিয়ে দেখলাম ওর ঠোঁট দুটো কাঁপছে। ধীরে ধীরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিয়ে ধীরে ধীরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিতেই ও আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ থাকার পর ওর পেটের কাছে গেলাম। পেটে আমার মুখ ছোঁয়াতে ও কেঁপে উঠল। ওর পেট ধরে টিপ কিস করলাম। তারপর হারিয়ে গেলাম দুজনে ভালোবাসার সমুদ্রের মাঝে। ভোরের আলো মুখে এসে পড়তেই পিট পিট করে চোখ খুললাম। চোখ খুলে দেখি আমি খাটে। অবাক হলাম, আমি খাটে কিভাবে এলাম। এরপর আরো অবাক হলাম যখন নিজেকে খালি গায়ে পেলাম। মনে করার চেষ্টা করলাম রাতে কি হয়েছিল, কিন্তু কিছুতেই মনে পড়ছিল না কি হয়েছে। তাকিয়ে দেখি ওয়াশরুম থেকে পিচ্ছি চুল মুছতে মুছতে বের হচ্ছে। বুঝতে বাকি রইল না নেশার চোখে কি করে ফেলেছি। রাত্রি আমায় দেখে মুচকি হাসি দিল। আমি আর দেরি না করে উঠে ড্রেস পরে বাহিরে চলে গেলাম। বাহির থেকে এসে দেখি রাত্রি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আমাকে দেখে
আমার দিকে দাঁড়িয়ে পড়ল। ওর চোখের দিকে তাকাতেই ওর অন্য ছেলের সাথে কথা বলা মনে পড়তেই রাগ উঠে গেল আবার। এই নে কি? পিল, এটা খেয়ে নিস। আমার কথা শুনে রাত্রি দুপা পিছিয়ে গেল অবাক হয়ে। এরপর আমি চলে গেলাম। রাত্রি ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। আজ সে বড্ড একা। তার ইচ্ছা হচ্ছিল যেন মরে যাবে। রাত্রি ভেবেই নিল সে সুইসাইড করবে। অন্যদিকে কেউ একজন এসব দেখে ভিলেন হাসি দিচ্ছে। কি ভেবেছিস তোরা? আমার থেকে সব কেড়ে নিয়েছিস সোহান। তোর থেকেও আমি কেড়ে নিব, আর একটু বেশি। ভাবিস না জেলের ভেতর থেকেই তোর এই অবস্থা করেছি, বের হলে কি করব ভাব। ভালো করেছো, আর কয়েকটা দিন তাই আমি ছাড়া পেয়ে গেলে ওর লাইফটা ছারখার করে দিব। আর হ্যাঁ, কখনো যেন তোমার পরিচয় কেউ জানতে না পারে। ঠিক আছে, যাও। আমি আর বাসায় না গিয়ে সোজা কলেজে চলে গেলাম। কলেজে যেতেই দেখি ফারহা বসে আছে। কি ব্যাপার, বসে আছো কেন? এমনি বসে তোমার অপেক্ষা করি। কেন, আমার অপেক্ষা করার কি আছে? তোমার সাথে ঘুরবো তাই। কোথায়? যাবো এক জায়গায়, চলো। বলবা তো কোথায়? তুমি যাবে কি না? ওকে চলো। ফারহা আমাকে নিয়ে গেল একটা জায়গায় চোখ বেঁধে। আমি কিছু দেখতে পারছিলাম না। একটু পর আমার চোখ খুলে দিতে অবাক, কেননা আমায় একটা গ্রামে নিয়ে এসেছে। আমি অবাক, কেননা গ্রামটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। জায়গাটা অনেক সুন্দর না? আমার মুখে কথা নেই, কেননা আমি চেয়েছিলাম এই জায়গায় যেন না আসি, কিন্তু আমাকে আবার এখানে আসতে হলোই। কি হলো, চুপ করে আছো কেন? এখান থেকে চলো প্লিজ। কেন, কি হয়েছে? দেখো না কত সুন্দর গ্রামটা, সবুজ গাছপালা, কত সুন্দর ফুল। তুমি না গেলে থাকো, আমি চলে গেলাম। আমি চলে যেতে লাগলাম, এমন সময় ফারহা ডেকে বলল সেও চলে যাবে। তাকে নিয়ে চলে গেলাম। আমি বাসায় চলে গেলাম, ভালো লাগছিল না। রাতে বসে আছি, এমন সময় রাত্রি এলো। ভাইয়া কিছু খেয়ে নাও। না তুই যা, আমার ভালো লাগছে না। ভাইয়া প্লিজ। তুই যাবি কি না? কথাটা ধমকে সুরে বললাম। রাত্রি চলে গেল কান্না করতে করতে। আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। অতীতের কথা মনে পড়ছে শুধু। আমি চাই ভুলতে, কিন্তু পারছি না। সেদিনের মতো টেনশনেই কেটে গেল রাতটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। রাত্রি খাবার নিয়ে আসলো। আমি উঠে চলে গেলাম। বাহিরে হাঁটছি। নিজেকে অসহায় লাগছে। যে পিচ্চিকে ভালোবাসতাম সে ঠকিয়েছে আমায়, আর যে অতীত বলতে চেয়েছিলাম সে অতীতই আমায় আবার দেখা দিয়েছে। হাঁটছি আনমনে, এমন সময় একটা মেয়ে আমায় ডাক দিল। ভাইয়া শুনুন। হ্যাঁ বলো, কি বলবে? আমি রাত্রির বান্ধবী, প্লিজ কথাটা শুনুন। হ্যাঁ বলো। ভাইয়া রাত্রি আপনাকে অনেক ভালোবাসে। আপনার থেকে একটু ভালোবাসা পেতে ও পিচি হয়েও আরো পিচি হয়ে থাকে। ও আপনাকে ছাড়া কাউকে ভালোবাসে না। ভাইয়া প্লিজ ওকে কষ্ট দেবেন না। এই কথা বলে মেয়েটা চলে গেল। কথাগুলো শুনে আমার মাথার ভেতরে ঘুরছে। এবার বুঝতে পারলাম পিচ্চির প্রতি কত অন্যায় করেছি আমি। আমি আর এক মুহূর্ত দেরি না করে চকলেট আর গোলাপ ফুল কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। অন্যদিকে রাত্রি বসে বসে কাঁদছে। সে সোহানের অবহেলা সইতে পারছে না। সোহানের তার প্রতি ব্যবহার সে মানতে পারছে না। এমন সময় দেখে সোহানের ফোন বাসায় ফেলে গেছে। সোহানের ফোন হঠাৎ বেজে উঠতে রাত্রি রিসিভ করে সাথে সাথে কেটে যায়। আর ফোনে কিছু এমএমএস চলে আসে। রাত্রি দেখতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ফারহা সোহানকে জড়িয়ে ধরে আছে। আর রাত্রি সহ্য হয় না। তাই রাত্রি ডিসাইড করে নেয় আজ সে সোহানের পথ থেকে সরে যাবে। তাই সে সুইসাইড করার কথা চিন্তা করে। রাত্রি টেবিলে বসে সুইসাইড নোট লিখতে থাকে। চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে। প্রিয় ভাইয়া, জানি না কি বলবে, তবুও তোমার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি। তুমি হয়তো ভাবো আমি অনেক ছোট, কিন্তু তা নয়, আমি সব বুঝি। জানো, তোমার ছোটবেলা থেকে অনেক ভালোবাসতাম, তাই তোমার কাছে পিচ্চি সেজে থাকতাম। আমি সব বুঝেও তোমার কাছে না বোঝার ভান করতাম। তোমায় অন্য কারোর সাথে দেখলে আমি সহ্য করতে পারি না। যখনই ফারহা আপুর সাথে তোমার ঘনিষ্ঠভাবে দেখতাম খুব রাগ হতো, তবুও নিজেকে সামলিয়ে আমি আড়ালে গিয়ে অনেক কান্না করতাম। তোমায় বোঝাতে আমি একটা ভাইয়ের সাথে কথা বলতাম। আমি ভেবেছিলাম এতে তুমি বুঝবে। বেশি বললে মাফ করে দিও। আমায় একটু মনে রেখো প্লিজ। আমি চাই না তোমার আমি চাই না তোমায় কষ্ট দিতে, কিন্তু তোমার পথের কাঁটা হয়ে বেঁচে থাকতেও চাই না।
ভালো থেকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। এটা রেখে রাত্রি বেলকনিতে গিয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে কান্না করলো তার বাবা মায়ের জন্য। তারপর রুমে এসে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। হাতে একটা ব্লেড নিয়ে কিছুক্ষণ ভেবে হাতে জোরে টান দিয়ে দেয়। সাথে সাথেই রক্ত বের হতে থাকে। একসময় রাত্রি পড়ে যায়। পড়ে থাকে রাত্রি নিথর দেহটা। এদিকে আমি বাসায় এসে খুঁজতে লাগলাম পিচ্চিটাকে, কেননা আমি ওর প্রতি অন্যায় করেছি। নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছি। জানি না ও কি করবে। মুখে একরাশ হাসি আর বুকে ভালোবাসা নিয়ে। আম্মু, রাত্রি কোথায়? ঠিক আছে, রাত্রির সাথে দেখা করার জন্য আমার আর তর সইছে না। একটু দেরি করলাম না, সোজা দৌড়ে নিজের রুমে চলে গেলাম। কিন্তু হতাশ, রুমে পেলাম না। ভাবলাম হয়তো বেলকনিতে আছে। ডাকতে ডাকতে বেলকনিতে গেলাম, কিন্তু সেখানে গিয়েও হতাশ হয়ে ফিরতে হলো। রুম থেকে বের হব এমন সময় টেবিলের দিকে চোখ পড়ল। টেবিলে একটা কাগজ দেখতে পেয়ে কাগজটার কাছে গিয়ে হাতে নিয়ে পড়তে শুরু করলাম, কিন্তু ভাবিনি পিচিটার সব কথাগুলো এই কাগজে আবদ্ধ রয়ে আছে। নিজেকে থামাতে পারলাম না। চোখ ঝাপসা হয়ে গেল, পাগলের মতো খুঁজতে থাকলাম রাত্রেকে, কিন্তু কোথাও পেলাম না। শেষে নিজের রুমে এসে খেয়াল হলো ওয়াশরুমের দিকে। ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। বুকের হার্টবিট বেড়ে চলছে যত এগোচ্ছি। ওয়াশরুমে ধাক্কা দিতে দেখি দরজা লক করা। একটু স্বস্তি পেলাম। রাত্রি, তুই ভেতরে? আমার উপর রাগ করিস না প্লিজ, বের হ, তোকে কিছু কথা বলার আছে। আমি ওয়েট করছি। আমি কিছুক্ষণ খাটের উপর বসে থাকলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। ভয়টা বেড়ে গেল। এবার আর দেরি না করে জোরে জোরে ধাক্কাতে লাগলাম দরজা। ধাক্কার শব্দে আম্মু চলে এসেছে। আরো জোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললাম। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই আমি থ হয়ে গেলাম। সামনে যা দেখলাম তাতে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। ঠাস করে পড়ে গেলাম মাটিতে। এরপর আর কিছু মনে নেই। কথাটা শুনতেই না বলে চিৎকার দিয়ে উঠলাম। তাকিয়ে দেখি আমি হসপিটালে বেডে শুয়ে আছি। আমার পাশে আম্মু বসে আছে আর রাত্রির মা বাবা। আমার জ্ঞান ফিরতেই আমার মুখ দিয়ে একটাই কথা বের হলো, রাত্রি কই? সবাই যেন এই ভয়টাই পাচ্ছিল আমার থেকে। আমার প্রশ্ন শুনে সবার মুখ কালো হয়ে গেল। রাত হয়ে গেছে। আমি উঠে পাগলের মতো করতে লাগলাম, কিন্তু ওরা আমায় ধরে রাখলো। আম্মু, তুমি অন্তত আমায় যেতে দাও। আমি ডক্টরের থেকে শুনতে চাই, আর আমাকে থামালে এর থেকে বেশি খারাপ হয়ে যাবে। এরপর আর কেউ আমাকে বাধা দিল না। আমি উঠে চলে গেলাম ডক্টরের কাছে। ডক্টর, রাত্রির কি হয়েছে প্লিজ বলুন। আমার কথাটা শুনে পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে গেল। তবে আশার একটা আলো পেয়ে মনের মধ্যে এখনো জোরটা থেকে গেল। আমি কি ওকে একবার দেখতে পারি? এই কথা বলে আমায় আর সুযোগ দিলেন না কথা বলার, চলে গেলেন। আমিও বসে পড়লাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ভোরের আলো চোখের উপর পড়তেই চোখ পিটপিট করে তাকালাম। ঘুমহীন রাত কেটেছে, শুধু সকালের দিকে একটু চোখ লেগেছিল। নিজের মাঝে কোনো শক্তি পাচ্ছিলাম না। সব যেন ফুরিয়ে গেছে, ভেঙে পড়েছি একদম। অন্যদিকে এটাই তো চেয়েছিলাম, আরো খারাপ হবে ধীরে ধীরে। খবরদার না, যেভাবে পারো ওর বউকে বাঁচাতে হবে, কারণ ওর দুর্বল পয়েন্ট পেয়ে গেছি আমি। তুমি যেভাবে পারো ওকে বাঁচাবে। ওর সবকিছু তো মাত্র শুরু। ও আমার যেভাবে সব কেড়ে নিয়েছে, আমিও করব ঠিক অমন করে। আর হ্যাঁ, কেউ যেন না জানে তোমার পরিচয়। সারাদিন কেটে গেল, এখনো কোনো কিছু পেলাম না। কি করব বুঝতে পারছিলাম না। আমার ভালোবাসা আমাকে ছেড়ে আজ চলে যাবে, এটা আমি হতে দিব না। ওকে আমায় বাঁচাতেই হবে। কাঁদতে কাঁদতে চোখের জল ফুরিয়ে গিয়েছে, চোখ ফুলে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। অবশেষে 46 ঘন্টা কেটে গেল। এর মধ্যে কিছু হয়নি এখনো। না জানি আর 2 ঘন্টা পর কি হবে। সবাই অনেক চিন্তিত। আমার তো জ্ঞান যায় যায় অবস্থা। একবার যদি পিচ্চির কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, বেঁচে থাকতেও পারবো না। জানি না কি হবে এরপরে। বসে আছি মাথা নিচু করে, এমন সময় ডক্টর দৌড়ে এলো। আমি তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালাম। ডক্টর সাহেব, কি খবর? কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। দৌড়ে সবার কাছে
শুনতে গেলাম, কিন্তু কারো রক্তের মিল নেই। পাগলের মতো ছটফট করতে করতে আশেপাশে খোঁজ নিতে লাগলাম, কিন্তু সবার একটাই কথা, এই রক্ত নেই। আমি মাটিতে এসে পড়লাম। তাহলে কি আমি হেরে গেলাম? আমি কি আমার পিচ্চিকে বাঁচাতে পারবো না? পিচ্চিকে কি তার মানে হারিয়ে ফেললাম আমি? নিজেই নিজের সাথে কথা বলছি। না, হারাওনি। আমি দেব রক্ত। কথাটা শুনে আমি মুখ তুলে তাকাতেই অবাক। আমি ভাবতেও পারিনি ও এখানে থাকবে। ওর এমন কথাতে আমার মুখে হাসি ফুটলো। সত্যি বলছো? সত্যি। আমি তোমায় ভালোবাসি। আর তোমার জন্য এটুকু করব না? আমার ভালোবাসা কষ্ট পাবে আর আমি সহ্য করব? পাগল নাকি? ফারহার কথা শুনে অনেক খুশি হলাম, কিন্তু ও একটা শর্ত দিল। কি শর্ত? ওকে বাঁচানোর পর ওকে ভুলে যেতে হবে। ওকে ডিভোর্স দিতে হবে। যদি মানো তাহলে বাঁচাবো। কি শর্ত? ওকে বাঁচানোর পর ওকে ভুলে যেতে হবে। ওকে ডিভোর্স দিতে হবে। যদি মানো বাঁচাবো। কথাটা শুনে আমি দুপা পিছিয়ে গেলাম, কেননা এমন শর্ত দিবে ফারহা, আমি সেটা আশা করিনি। আমি বুঝতে পারছি না কি করব। একদিকে পিচ্চিকে হারানোর ভয় কুরে কুরে খাচ্ছে, যদিও একটা বাচ্চার আশা আছে যদিও একটা বাঁচার আশা আছে। আর অন্যদিকে ফারহার অদ্ভুত শর্ত। বুঝতে পারছি না কি করব আমি, কোন দিকে যাব। কিন্তু মনের মধ্যে একটাই কথা আসছে, পিচ্চিকে বাঁচাতে হবে, কারণ ওর সাথে আমার জীবন জুড়ে আছে। কি হলো? কথা বলছো না কেন? দেখো ফারহা, তোমায় আমি শুধু বন্ধু ভাবি, এছাড়া কিছু না। এটা তোমার ব্যাপার। আমারটা আমি বলে ফেলেছি। এখন তুমি যেটা পারো করতে পারো। ওকে, আমি ওর থেকে চাই না রক্ত। আমি সব জায়গায় খুঁজবো, সব জায়গায় খোঁজা শুরু করে দিলাম, কোথাও পাচ্ছি না। অন্যদিকে বস, আপনার কথা মতো সব জায়গা থেকে রক্ত সরিয়ে নিয়েছি। ভালোই করেছিস। কিন্তু বস, একটা মেয়ের রক্ত দিতে গেছে। মেয়েটার নাম কি? ফারহা। মেয়েটার উপর নজর রাখিস। আর হ্যাঁ, দেখিস কখন কি করে। ওকে বস। এদিকে আমি সব জায়গায় খুঁজেও রক্ত পেলাম না। সবাই শুধু বলছে একটু আগে বিক্রি হয়ে গিয়েছে রক্ত। মাটিতে বসে পড়লাম। তাহলে কি আমি হেরে গেলাম? না, আমি হারতে পারি না। আমি হেরে গেলে আমার পিচ্চিটা আমি হেরে গেলে আমার পিচ্চিকে কে বাঁচাবে? এসব ভাবছি, রাস্তা দিয়ে হাঁটছি। সময় এগোচ্ছে তার গতিতে। শেষমেশ হেরে যেতে হলো ফারহার কাছে। তার শর্ত মেনে নিয়ে হলেও পিচ্চিকে আমার বাঁচাতে হবেই। আর দেরি না করে তাড়াতাড়ি ফারহাকে বলে দিলাম। ফারহা শুনে অনেক খুশি, কিন্তু আমার জীবন থেকে হাসি চলে গেল। হাঁটতে হাঁটতে হসপিটালে গেলাম। ফারহা রক্ত দিচ্ছে। আমি বসে আছি পিচ্চির বেডের কাছে। কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। সকালে ভোরের আলো চোখের উপর পড়তেই ঘুম ভেঙে গেল আমার। চোখ খুলে দেখি আমি পিচ্চির হাত ধরে আছি। ভালোভাবে হাত দুটো ধরে পিচ্চির মুখের দিকে তাকালাম। রাত্রির মুখটা খুব মায়ায় ভরা ছিল তখন। ঘুমিয়ে আছে, মুখে মাস্ক লাগানো। চোখের সামনে ভাসতে লাগলো কয়েকদিন আগের ঘটনা, যখনও সে আমার সাথে দুষ্টামি করায় ব্যস্ত ছিল। আর আজ শুয়ে আছে এই বিছানায়, কান্না পাচ্ছে। ওর এই অবস্থা দেখে নিজেকে বড় দোষী মনে হচ্ছে এখন, কেননা ওর এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। 2 দিন কেটে গেল। ডক্টরদের সময় হিসেবে আরো একদিন বাকি আছে। সন্ধ্যায় বসে আছি সবার সাথে। আমার আর তর সইছে না। আর একদিন পার হবে কিভাবে? ওদিকের কি অবস্থা? বস, ভালোই। তোমায় কেউ চিনতে পারিনি তো? না বস, কেউ চিনেনি, আপনি ভাববেন। আচ্ছা, গেমটা একটু মজাদার করা যাক। কিভাবে বস? ডক্টর কি বলেছে? কাল জ্ঞান ফিরবে। ঠিক আছে, পরে বুঝবি কিভাবে মজাদার করব, এখন না। এদিকে আমার কোনোরকম ভাবে রাতটা পার হলো। সকাল হয়ে গিয়েছে। ঘুমহীন রাত কেটে গিয়েছে। পিচ্চির হাত ধরে বসে আছি। হঠাৎ দেখতে পেলাম পিচ্চিটা চোখ খুলছে। আমার হার্টবিট বেড়ে চলেছে। সবাইকে ডাক দিয়ে আমি বাহিরে চলে গেলাম। সবাই কথা বলে বের হয়ে
আমাকে ভেতরে যেতে বলল। আমি ধীরে ধীরে ভেতরে গেলাম। আমার পা কাঁপছে, যেতে পারছি না। চুপচাপ গিয়ে পিচ্চির পাশে বসলাম। দুজনে চুপচাপ। আমি আর চুপচাপ না থেকে বলে উঠলাম, আমায় মাফ করো প্লিজ। আমি তোকে হারাতে চাই না। চুপ! প্লিজ চুপ করে থাকিস না। তুই যদি চুপ করে থাকিস তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দিব। এ কথা বলতেই রাত্রি কান্না করতে করতে উঠে আমায় জড়িয়ে ধরলো। আমিও নিজেকে আটকাতে পারলাম না, ওকে জড়িয়ে ধরে আছি। দুজনেই কাঁদছি, কিন্তু মনে হচ্ছে এটা দুঃখের কান্না নয়। আমি রাত্রিকে ছাড়িয়ে নিয়ে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। জানিস, তোর যদি কিছু হয়ে যেত আমি নিজেকে বাঁচাতে পারতাম না। এই কথা বলতেই পিচিটা আমার মুখে আঙুল দিয়ে আটকে দিল। ভাইয়া এ কথা বলো না, প্লিজ। তোমার কিচ্ছু হবে না। হুম, আচ্ছা, বাসায় নিয়ে যাব তোকে আজই। কেন? আমি ডক্টরদের উপর মোটেও বিশ্বাসী নই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আচ্ছা, সবাইকে পাঠিয়ে দিচ্ছি। আর আমি রিলিজের কথা বলে আসি। যাব এমন সময় ফোনে ফোন এলো। আমি রাত্রিকে বলে বাহিরে চলে এলাম কথা বলতে। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে বলে রিসিভ করলাম। ফারহার কথা শুনেই আমার হাসি বিলীন হয়ে গেল। এমন সময় পেছন থেকে কেউ রুমাল দিয়ে মুখ ধরতেই আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, বোর হয়ে গিয়েছে, কোনো মতে চোখ খুলে তাকাতেই পুরো শকড খেলাম। আমি আমার গ্রামের সেই পুরোনো বাড়িতে শুয়ে আছি। আমার মাথায় কিছু ঢুকছে না। কিভাবে আসলাম এখানে? ড্রেসও চেঞ্জ, কিন্তু কে আনলো আমায়? আমি বাড়ি থেকে বের হয়ে দেখি সে একই গ্রাম, একই বাড়ি। তাহলে কি অতীত আমার পিছু ছাড়বে না? হে আল্লাহ, আমার কি অপরাধ বলো আমার কাছে? আমার অতীত কি চাই? কেন আমার পেছনে পড়ে আছে? আমি আর এক মুহূর্ত সেখানে না থেকে সোজা বাসায় চলে গেলাম। বাসায় যেতেই দেখি পিচ্চিটা বসে আছে, আমার জন্য যেন অপেক্ষা করছিল। কই ছিলে ভাইয়া তুমি? কোথাও না, একটু কাজে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, খাবে চলো। আচ্ছা, তুই খেয়েছিস? না। কেন? তোমাকে ছাড়া আমি খাই বলো? একটা টেনে চড় দিব। কেন? তুই না অসুস্থ, খাস নাই কেন তাহলে? যা খেয়ে নে। তুমিও চলো, নইলে খাবো না। আচ্ছা চল, যাচ্ছি। হুম। কোথাও না, একটু কাজে ছিলাম। আম্মু প্লিজ। ঠিক আছে যা বলবা, ঠিক আছে যা বলবা তাই। আম্মুর কথা মতো সব শুনলাম। বিকেলে বসে মোবাইল ঘাঁটছি, এমন সময় পিচ্চিটা বায়না ধরলো ঘুরতে যাবে। আমি আম্মুর কথা ভেবে সাথে নিজের কথা ভেবে ঘুরতে নিয়ে গেলাম। ঘুরতে নিয়ে গিয়েও আরেক যন্ত্রণা, যন্ত্রণার শেষ নেই। আবারও বায়না ধরেছে সে কাশফুলের বাগানে যাবে, নদীর ধারে। আমিও নিয়ে গেলাম। জায়গাটা অনেক সুন্দর। পিচ্চিটা কাশফুল দিয়ে খেলছে, অনেক ভালো লাগছে দেখতে। আমি মুখে হাত দিয়ে দেখছি ব্যাপারটা। এমন সময় পিচিটা আমায় মেরে দৌড় দিল। আমি তার পিছু পিছু দৌড় দিলাম। হঠাৎ স্লিপ খেয়ে দুজনে ঘাসের উপর পড়ে গেলাম। বিশেষ করে আমি তার উপর পড়ে গেলাম। পড়ে যাওয়াতে আমার ঠোঁট পিচির ঠোঁটের সাথে লেগে যায়। একটু রাত্রি চোখ বড় বড় করে তাকায়। আমি আবার চোখ আমি আবার ওর চোখের দিকে তাকিয়ে আছি। কোথায় হারিয়ে গিয়েছি নিজেই বুঝতে পারলাম না। রাত্রির ডাকে হুঁশ ফিরল। ইস, কখন থেকে ডাকছি যে আমি শেষ হয়ে গেলাম, কোনো খবরই নেই ওনার। উফ, কি ভারী। ওই, আমি ভারী না। সেটা ভালোই বুঝতে পারতাম। চলো বাড়ি চলো। পিচ্চিকে নিয়ে বাসায় চলে গেলাম। 2 দিন পর এখন মোটামুটি সুস্থ রাত্রি। এই 2 দিনে অনেক কেয়ার করেছি, যার কারণে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। শুয়ে আছে, রান্নাঘর থেকে ডাক এলো। বাসায় কেউ নেই, এই জন্যে কি লাগবে জানতে রান্নাঘরে এলাম। কিন্তু রান্নাঘরে গিয়ে এমন কিছু হবে মোটেও চিন্তা করিনি। কেননা রান্নাঘরে ঢুকতেই চোখ গেল পিচ্চিটা শাড়ি পরে আছে আর পেট দেখা যাচ্ছে। আমি নেশায় পড়ে গেলাম। ধীরে ধীরে এগোতে লাগলাম। হাত বাড়িয়ে দিয়েছি, হাত কাঁপছে। আর দেরি না করে হাতটা রাত্রির পেটে দিয়ে জড়িয়ে ধরি। আমার হঠাৎ ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে। রাত্রির চুলের মাঝে নাক ডুবিয়ে দেই। মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে। ভাইয়া ছাড়ো, কি করছো?
আমি কোনো কথা বলছি না, আরো শক্ত করে জড়িয়ে ধরেছি পিচ্চিকে। একসময় ছেড়ে টান দিয়ে সামনের দিকে করে নিলাম। নেশায় পড়ে গিয়েছে, চোখ পড়ল রাত্রির ঠোঁটের দিকে। হ্যাঁ যাও তো, রান্না করতে দাও। এবারও কিছু না বলে ওর দিকে এগোতে লাগলাম। রাত্রি ধীরে ধীরে পেছাতে লাগলো আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। আমি ওর বারণ না শুনে আরো এগোতে লাগলাম। একসময় রাত্রি দেওয়ালের সাথে ঠেকে গেল আর আমাকে বাধা দিতে চেষ্টা করলো। আমি ওর দুই পাশে ওর হাত দুটো চেপে ধরলাম যাতে পালাতে না পারে। রাত্রির ঠোঁটগুলো কাঁপছে। আমি ধীরে ধীরে ওর মুখের দিকে আমার মুখ এগিয়ে নিতে লাগলাম। ওর নিঃশ্বাস ঘন হয়ে গেল, আমার নিঃশ্বাস অনুভব করতে পারছে। এক সময় ও চোখ বুজে ফেলল। আমি মুচকি একটা হাসি দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ওর হাত ছেড়ে দিলাম। পিচিটা চোখ খুলে আমায় জড়িয়ে ধরলো। আমিও শক্ত করে নিজের বুকে ওকে টেনে নিলাম। প্রিয় মানুষকে একটু ভালোবাসা দিলেই তারা অনেক খুশি হয়ে যায়। প্রয়োজন পড়ে না ঠোঁটে কিস করার, কারণ কিছু কিছু ভালোবাসা আছে যেটা একদম চাইলে তার প্রিয় মানুষ সেটা বোঝে না। আসলে মেয়েরা একটু ভালোবাসতেই মেয়েরা একটু ভালোবাসাতে অনেক খুশি হয়। যদিও আমি জানি না, কিন্তু নিজের জ্ঞান থেকে বললাম। কেননা তারা চায় তাদের ছোট ছোট ইচ্ছা স্বপ্ন এগুলো ভালোবাসার মানুষের সাথে পূরণ করুক এবং তাদের রাগ অভিমান ভাঙাক। কেননা সব মেয়ের আছে কিনা জানি না, তবে মেয়েদের রাগ অভিমানেও তাদের ভালোবাসা লুকিয়ে থাকে। সেটা বুঝে নিতে হয়, কিন্তু বোঝে না কেউ। সেটা খুব কম মানুষ বোঝে। বিকেলে ঘুম থেকে উঠলাম। উঠে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়েও অবাক, কেননা ফারহা আমার রুমে, তাও আবার তার জামা কাপড় ঠিক করতে করতে দরজা খুললো। দরজা খুলতেই দেখি রাত্রি। এমন সময় রাত্রির চোখ আমার দিকে পড়তেই রাত্রি অনেক অবাক। রাত্রির বুঝতে বাকি রইল না যে কি হয়েছে রুমে। রাত্রি কাঁদতে কাঁদতে চলে গেল। এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ায়নি। আমি রাত্রি বলে ডাক দিলাম, কিন্তু শোনেননি। আমার রাগ বেড়ে গেল অনেক। রুমের মধ্যে এসে দেখি ফারিহা আসছে। অমনি কষে ওর দুই গালে দুইটা থাপ্পড় মেরে দিলাম। থাপ্পড় খেয়ে ফারহা আমার দিকে রাগে চোখে তাকালো। আমিও রাগের কোনো তোয়াক্কা করলাম না। আমায় মারলি কেন? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করার জন্য, আরেকটা সংসার ভাঙার জন্য। আমার শর্ত মনে আছে? মানি না তোর শর্ত। তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাসা থেকে, না হলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমায় অপমান করার শাস্তি পাবে তুমি, অপেক্ষা করো। যা করার করিস, যা তুই। ফারহা বেরিয়ে গেল। আমি খাটের উপর বসে পড়লাম। আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কি একদিনের জন্য সুখী হতে পারবো না? না সোহান, তুই একদিনের জন্য সুখী হতে পারবি না। অন্তত আমি বেঁচে থাকতে নয়, তোর জীবন আমি ধ্বংস করে তারপর আমি চুপ করব। তার আগে না, কেবল তো শুরু। যাক, তোর ফারহা আমাদের কাজ ইজি করে দিয়েছে। বস এরপর কি করবেন? পরে আরো বড় ধামাকা, দেখি সোহান কি করে। কিন্তু সেটা কি বস? চুপচাপ শুধু দেখতে থাক। ওকে বস। হুম। পরের দিন সকালে এখনো পর্যন্ত পিচ্ছি আমার কাছে আসেনি। আমায় দেখে এড়িয়ে চলছে। ডাকলাম, তবে আসলো না। খুব রাগ হলো। রাগ করে বাহিরে চলে গেলাম না খেয়ে। দুপুরে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে শুনি রাত্রি বাসায় নেই, ওর বাসায় ফিরেছে। আচ্ছা, আমিও দেখবো কত রাগ করতে পারিস তুই, আমিও দেখতে চাই আমায় ছাড়া কতটা থাকতে পারিস তুই। এ কথা বলে চুপচাপ বসে পড়লাম। খুব মিস করছি পিচ্চিকে, যদিও রাগ করেছি কিন্তু ভীষণ ভালোবাসি। তবে রাগটাই বেশি লাগছে, তাই আর না ভেবে বসে ফোন টিপতে লাগলাম। একটু পরে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো বলতেই কেটে দিল। আমি ফোন রেখে শুয়ে পড়লাম। 2 দিন পর বিকেলে বসে আছি, আর ভালো লাগছে না। খুব কষ্ট হচ্ছে পিচ্চিকে ছাড়া থাকতে। এই 2 দিন কিভাবে পার করেছি নিজেও জানি না। ঘুম হয়নি, শুধু ওর কথা ভাবতেই কেটে গিয়েছে। খাওয়া দাওয়া নেই ঠিক মতো। বুদ্ধি বের করলাম, যেভাবেই হোক ওখানে যেতে হবে এবং পিচ্চিটার রাগ ভাঙাতে হবে। বুদ্ধি অনুযায়ী একটা ব্যান্ডেজ বাঁধলাম কপালে আর হাতে। এমনভাবে বেঁধেছি যেন অ্যাক্সিডেন্ট করেছি। আয়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখে নিলাম সব ঠিক আছে নাকি।
সব কিছু ঠিকঠাক করে বের হয়েছি। এমন সময় এমন সময় আম্মু জিজ্ঞেস করলো কোথায় যাই। জবাবে একটা উত্তর দিলাম তার বৌমাকে আনতে যাচ্ছি। কথাটা শুনে খুব খুশি হলো। শ্বশুরবাড়িতে গিয়ে কলিং বেল দিতে শাশুড়ি আম্মা দরজা খুলে দিলেন। কি ব্যাপার বাবা? এ কি, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? পরে বলবো, আগে বলেন আপনার মেয়ে কোথায়? সে তো তার রুমে কিছুই খায় না, আজ 2-3 দিন এত বলি। সব খাবে, আমি আগে যাই। এই নিন মিষ্টি। মিষ্টি দিয়ে আমি এক দৌড়ে পিচ্চির রুমে। ভেতরে যাবার আগে বাংলা সিনেমার কয়েকটা ডায়লগ মুখস্থ করে নিলাম আর একদম কান্নার স্টাইলে চলে গেলাম ভেতরে। রুমে গিয়ে যা দেখি, ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছে। আমি তো পুরো দমে আরো প্রেমে পড়ে গেলাম। হা হয়ে তাকিয়ে আছি। আমায় দেখে অবাক হয়ে আমার দিকে ঘুরে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমার হাত দেখে আমার দিকে ফিরে পাগলের মতো হয়ে একেবারে আমার কাছে চলে আসলো। চোখ দুটো ছলছল করছে। কি হয়েছে ভাইয়া তোমার? আমি সুযোগ বুঝে সিনেমার ডায়লগ দিতে লাগলাম। না, তুই আমাকে ছবি না, তুই দূরে যা। তুই আমায় ভালোবাসিস না। এই কথা শুনে কেঁদেই ফেললো। এই রে, মনে হয় বেশি হয়ে গিয়েছে ডোজটা। কাছে গিয়ে কান্না থামালাম। তারপর হাতের ব্যান্ডেজ খুলে তাকে দেখালাম। কিছু হয়নি। পিচিটা রাগ করে গাল ফুলিয়ে মুখ লুকিয়ে পিচিটা রাগ করে গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি তার সামনে গিয়ে ওর গাল দুটো ধরে ওর কপালে চুমু খেতেই ওর চেহারা থেকে রাগ উধাও হয়ে গেল। আমি আগে থেকেই জানি ওর রাগের ওষুধ। ও আমায় জড়িয়ে ধরলো। তারপর দুজনে কিছু খেয়ে নিলাম। পিচিটা বায়না ধরলো কোথাও ঘুরতে যাবে। আমিও রাজি হয়ে গেলাম। নীল পাঞ্জাবি পরলাম, কালো প্যান্ট, চুলে হালকা স্টিল করে বেরিয়ে দেখি প্রতিবারের মতো আবারও রাত্রি শাড়ি নিয়ে বসে আছে। আমি একটু হাস আমি একটু হেসে গিয়ে শাড়ি পরিয়ে চলে এলাম। একটু পর বের হলো পিচ্চিটা। হা হয়ে তাকিয়ে রইলাম। অপরূপ পরীর মতো লাগছিল, যা বলে বোঝাতে পারবো না। কেমন করে সেজেছে তা বলবো না, কারণ আপনারা শেষে প্রেমে পড়ে যাবেন। গাড়িতে রওনা দিলাম। পিচ্চি অনেক খুশি, জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে আর হাসছে। জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমায়, তবে আমি চাই পিচ্চির মুখে সবসময় হাসি থাকুক। কিছু দূর যেতে জায়গাটা চেনা চেনা লাগলো। মনে হলো আগে এসেছি। এমন সময় রাত্রি গাড়ি থামাতে বলল। আমি থামালাম। কি হয়েছে? আমার জন্য চকলেট নিয়ে আসুন। ওকে। গাড়ি থেকে নেমে পাশেই দোকান দেখতে পেলাম। দোকানে গিয়ে চকলেট কিনতে একটা মেসেজ আসলো। হাই মিস্টার সোহান, আশা করি যাত্রা শুভ হবে। আপনার শুভাকাঙ্ক্ষী। মেসেজটা দেখে বুঝতে পারলাম না। সামনে এগোতে হঠাৎ একটা ট্রাক স্পিডে এসে গাড়িতে আঘাত করলো। এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। রাত্রি বলে এক চিৎকার দিয়ে সেখানে গিয়ে পাগলের মতো খুঁজতে লাগলাম, কিন্তু গাড়ি অলরেডি পুড়ে গিয়েছে। হতাশা হয়ে মাটিতে বসে পড়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকলাম মাথা নিচু করে। জীবনটা অন্ধকার লাগছে। জীবন থেকে যেন আলোটা আজ নিভে গেল। কখনো ভাবিনি এইভাবে হারিয়ে যাবে পিচিটা আমার কাছ থেকে। বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা অনুভব করছিলাম। হঠাৎ সামনে কোনো মেয়ে এসে দাঁড়ালো, কিন্তু আমি তাকাচ্ছি না, যেন সেই শক্তিটাও হারিয়ে ফেলেছি। ভাইয়া তুমি কাঁদছো কেন? কণ্ঠটা খুব চেনা চেনা লাগলো। চেনা বলতে, আমি কি কি এটা আমার সবসময় শোনা আমার পিচ্চির কণ্ঠ, কিন্তু ও আসবে কোথা থেকে? ও তো একটু আগে এই কথা মনে করে আবার কাঁদতে লাগলো। ভাইয়া কাঁদছো কেন? আমরা এখন কিভাবে যাব? গাড়ি তো ভেঙে পুড়িয়ে গেল। তুই নামলি কি হবে? তুমি যেতেই দেখি একজন ফুল বিক্রি করছে। সেখানে গিয়েছিলাম ফুল আনতে, তোমার জন্য এনেছি, এই নাও। আমি হাসি মুখে ফুলগুলো নিলাম, কিন্তু অবাক হলাম কাজগুলোর ভেতরে একটা কাগজ। কি মিস্টার সোহান, না মরে এত কষ্ট? যদি মরতো তাহলে ভাবুন কি হতো। আমি তাড়াতাড়ি করে দৌড়ে ফুলওয়ালার কাছে যেতেই দেখি ফুলওয়ালা নেই। আবার ফিরে আসলাম। কি হয়েছে ভাইয়া, কি খুঁজছো? কিছু না, চলো। যাবো কিভাবে? গাড়ি আনতে বলতেছে, অপেক্ষা করো। কংগ্রেস বস, আর মাত্র একদিন, তারপর আপনি বের হচ্ছেন। হুম, তারপর দেখবে আমি কি করতে পারি। আর সোহান, তুই ভাবিস না তোর বউকে এত তাড়াতাড়ি মারবো না। সন্ধ্যা লেগে গিয়েছে, প্রায় ইতিমধ্যে গ্রামে চলে এসেছি। গ্রামে আসতেই বুকের হার্টবিট বেড়ে গেল, কেননা আমরা আর কোথাও না, আমরা চলে এসেছি, আমার গ্রামে চলে এসেছি। আমি আর
না দাঁড়িয়ে চলে যেতে লাগলাম। পিচিটা থামিয়ে রিকোয়েস্ট করলো থাকতে। ওর কথা ফেলতে পারলাম না, কষ্ট হলো, থেকে গেলাম। আমাদের বাড়িতে নিয়ে গেলাম, যেখানে আজ অনেক বছর আসা হয়নি। যদিও আব্বু আম্মু মাঝে মধ্যে আসে, কিন্তু কিছু অতীতের কারণে আমি আসি না। সবাই অনেক খুশি আমাকে আর আমার পিচিটাকে পেয়ে, বিশেষ করে পিচ্চিকে বেশি। সেদিন কেটে গেল। পরের দিন রাতে বসে বসে গ্রামের পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি যেতে যেতে বৃষ্টি পড়তে শুরু করলাম। হালকা ভিজে তবু রুমে গেলাম। রুমে যেতে দেখি পিচ্চিটা বসে আছে। আমাকে দেখে খুশিতে আমার কাছে আসলো। কি হয়েছে? ভাইয়া বৃষ্টিতে ভিজবো। না, অসুখ করবে। ভাইয়া প্লিজ প্লিজ, হাত জোড় করছি। ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে গেলাম ছাদে। ছাদের কোনায় দাঁড়িয়ে আছি, পিচ্চিটা ভিজছে, একদম বাচ্চা বাচ্চা লাগছে। আমি শুধু তাকিয়ে অবাক হচ্ছি, কেননা অপরূপ লাগছে দৃশ্যটা। কিন্তু আমার হিংসে হচ্ছে। বৃষ্টির ফোঁটা পিচ্চিকে ছুঁয়ে দিচ্ছে তাই। হঠাৎ রাত্রি আমার হাত ধরে টেনে আমায়ও ভিজিয়ে দিল। দুজনে ভিজলাম ওকে কোলে তুলে নিয়ে। এক সময় নামিয়ে দিলাম। কেমন যেন ঘোরের মধ্যে চলে গিয়েছি। ওর সামনে দাঁড়িয়ে আছি, ওর দিকে তাকিয়েও আমার তাকিয়ে আছে। ঠোঁটটা কাঁপছে, তাই দেখে আরো লোভ লেগে গেল। আর দেরি না করে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না। একটু পর ছেড়ে দিলাম, হাঁপাতে লাগলাম আমি। আরে একটু ভিজে হঠাৎ দেখি রাত্রি পড়ে যেতে লাগলো। গিয়ে ধরলাম, দেখি জ্ঞান হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি নিয়ে রুমে এসে মামিকে ডাক দিয়ে ড্রেস চেঞ্জ করাতে বললাম। কিছু আনিনি, তাই মামির শাড়ি পরিয়ে দিল। আর এদিকে আমার জামা কাপড়ের কোনো ব্যবস্থা নেই, কেননা মামার জামা আমার লাগবে না। কোনো রকম টোয়ালে পরে শুয়ে পড়লাম। ভোরে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে কম্বলের নিচে দেখি আমার গায়ে কিছু নেই। অমনি হাতের কাছে যা পেলাম গায়ে জড়িয়ে নিচে নেমে এলাম। কিন্তু আমাকে দেখে সবাই হাসতে লাগলো, কারণ বুঝলাম না। পিচ্চিটাও মুচকি মুচকি হাসছে। এমন সময় আয়নাতে চোখ যেতেই চোখ আমার কপালে, কেননা পিচ্চি শাড়ি পরে আছে আমি। আর একটু দেরি না করে এক দৌড়ে রুমে রুমে গিয়ে দেখি রাতে পিচ্চিকে যে কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল সেটাই আমার গায়ে। লজ্জায় লাল হয়ে আবার রুমে দৌড় দিলাম। তাড়াতাড়ি করে শুকাতে দেওয়া কাপড়গুলো পরে নিচে গেলাম। মামা মামি এবং সবাই অনেক হাসাহাসি করছে। আমি একটা ধমক দিতেই সবাই চুপ হয়ে গেল। যদিও আমি ছোট, তবে আমার রাগ জানে সবাই। ছোটবেলার কথা সবাই বলতো আমাকে, কি করতাম। খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। দুপুরে ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখি আয়নার সামনে গোসল দিয়ে দাঁড়িয়ে পিচ্চিটা চুল আঁচড়াচ্ছে। আমি উঠে পেছন থেকে জড়িয়ে ধরে চুল মুখে গুজে দিলাম। ভাইয়া কি করছো, কি ছাড়ো না। না, ছাড়বো না। পেছনে তাকিয়ে দেখি মামি লজ্জায় লাল হয়ে ছেড়ে দিয়ে আমার মতো আমি নাই। বিকেলে বাড়িতে আসলাম, যেহেতু কেউ যেতে দিবে না তাই ভাবলাম কিছু ড্রেস কিনে আনি, তাই চলে গেলাম। বস ওয়েলকাম। না, এখন মাত্র বের হলাম। আরে ওয়েলকাম তখনই জানাবে যখন সোহানী জীবন ধ্বংস করতে পারবো। সো ইউ নিড টু সো ইউ নিড টু গো ইন এ মিশন। ওকে বস। বিকেলে শপিং করে বাড়ি ফিরছি, দুজন হাঁটছি হাট ধরে। হঠাৎ এক লোক এলো, ভিক্ষুক। বেচারাকে দেখে অনেক দয়া লাগলো, তাই ভিক্ষা দিতে একটু সামনে এগিয়ে গেলাম পিচ্চিকে রেখে। ভিক্ষা দিয়ে এসে দেখি পিচ্চি নেই। হঠাৎ চারিদিকে খুঁজলাম, পেলাম না। হঠাৎ দেখি বিকেলে শপিং করে বাড়ি ফিরছি, দুজন হাঁটছি হাত ধরে। হঠাৎ এক লোক এলো, ভিক্ষুক। বেচারাকে দেখে অনেক দয়া লাগলো, তাই ভিক্ষা দিতে একটু সামনে এগিয়ে গেলাম পিচ্চিকে রেখে। ভিক্ষা দিয়ে এসে দেখি পিচ্চি নেই। হঠাৎ চারিদিকে খুঁজলাম, পেলাম না। হঠাৎ দেখি ভিক্ষুকটাও নেই। বুঝতে বাকি রইল না, কেউ একজন পিচ্চিটাকে কিডন্যাপ করেছে। কিন্তু এর পেছনে কে আছে? এর মধ্যে ফোনে মেসেজ চলে এলো। আপনার বউকে বাঁচাতে চাইলে দেওয়া ঠিকানায় রাত 10টায় চলে আসুন, দেরি করবেন না কিন্তু। আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বললাম। ফোন দিলাম। মেসেজটা আসার একটু পরে কিন্তু বন্ধ। দিশেহারা লাগছিল কিভাবে কি করব, কিন্তু যেভাবেই হোক পিচ্চিকে বাঁচাতে হবে। আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে ফিরতেই আমাকে দেখে হাসি মুখে মামি এগিয়ে এলো। চুপ, হারিয়ে গেছে। রাত্রিকে কেউ একজন কিডন্যাপ করেছে। কথাটা ঠিকই বলেছি। এবার সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। হ্যাঁ মামা, রাত 10টায় যেতে বলেছে। না, জানাতে হবে না, এতে বিপরীত হবে। না মামা, তোমায় নিব না। ওরা আমায় চায়, সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি, তাই তোমরা থাকো। আসতে বললাম 10টায়।
উনি 9:55-তে হাজির। এত বউ পাগল, ভুল করছিস। তাই আজ পাবি না, কাল রাত 10টায় আসবি। আগে আসলে কিন্তু পাবি না। বাই, টাটা। মেসেজটা দেখে মাটিতে বসে পড়লাম, চেয়ারটায় হাত বোলালাম। বুঝলাম এখানেই পিচিটাকে বেঁধে রেখেছিল। একটু নিচে তাকাতেই আমার বুকের ভেতরে চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। চোখের কোণে পানি চলে এসেছে, কেননা অনেকটা রক্ত পড়ে আছে। নিশ্চয়ই ওরা রাত্রির সাথে খারাপ কিছু করেছে। খুব কষ্ট হচ্ছিল ভাবতেই। কান্নায় চোখ ঝাপসা হয়ে আসছে। চোখের জল মুছে মনকে শক্ত করলাম। রেগে উঠে দাঁড়িয়ে চেয়ারে এক লাথি দিলাম। চেয়ারটা ভেঙে একটু দূরে গিয়ে পড়ল। হাতের মুঠিগুলো শক্ত করে ফেললাম। না, অনেক হয়েছে। আর না। তবে সবকিছুর পেছনে কে আছে সেটা আমি বের করেই ছাড়বো। সেদিনের মতো বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে সবাইকে বোঝালাম খুব কষ্ট হচ্ছে। পিচিটাকে ছেড়ে থাকতে কোনো মতেই সময় যাচ্ছে না। পরের দিন সকালে খেতে ডাকলো, যেতে মন চাইছে না। তবু জোর করে নিয়ে গেল। সবাই বসে আছে, কারো মুখে হাসি নেই। কাল আর আজকের মধ্যে অনেকটা পরিবর্তন এনে দিয়েছে। আমি একটু খেয়ে নিজের রুমে চলে এলাম। শুয়ে আছি আর খোঁজ করতে লাগলাম কোথাও আছে নাকি, কিন্তু কোথাও পাচ্ছি না। আম্মু আব্বুকে এখনো জানাইনি, মামারা জানাতে বলেছিল, বারণ করে দিয়েছি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো কোনো ফোন মেসেজ কিছু আসেনি। জায়গাটায়ও যেতে পারছি না, যদি না পাই এই ভয়ে। নাম্বারটিতে ট্রাই করেছি অনেকবার, পাইনি লাইনে। কি করব বুঝতে পারছি না। অসহায় লাগছিল নিজেকে পিচ্চির জন্য। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছিল, যেন বৃষ্টি ঝরছে কোনো বাধা ছাড়া। চিৎকার করে রাত্রিবেলা ডাকতে ইচ্ছে হচ্ছিল, সেটুকু করতে পারছিলাম না। রাত 10টা বাজে। সময় মতো জায়গায় পৌঁছে যেতেই অবাক, একটা চেয়ারে পিচিটাকে বেঁধে রেখেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। এটা দেখে আর এক মুহূর্তের জন্যেও না দাঁড়িয়ে দৌড়ে রাত্রির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। হাত দিয়ে পাগলের মতো করতে লাগলাম। এই রাত্রি, তোমার কি হয়েছে? ওঠো প্লিজ। এই দেখো, তোমার ভাইয়া চলে এসেছে। প্লিজ কথা বলো আমার সাথে। এইসব বলছি, এমন সময় পেছন থেকে কে যেন মাথায় লাঠি দিয়ে বাড়ি দিল। আমি পড়ে গেলাম, রক্ত বের হচ্ছে, কিন্তু জ্ঞান হারাইনি। উঠে বসলাম। পেছন থেকে শুধু হাসির আওয়াজ। এইটাই তো শুনতে চেয়েছিলাম আমি। আহারে, বেচারা বউ মেরে গেছে বুঝি এমন করে কাঁদছে। আমি কোনো কথা বলছি না, চুপ করে রইলাম। ভেবো না, তোমার বউটাকে তো এত সহজে মারা যায় না। আগে তোমার সাথে হিসেব নিকেশ বরাবর করে নি। কে তুই? আড়াল থেকে কেন বলছিস? পারলে সামনে আয়। আমি যদি সামনে আসি তুই সহ্য করতে পারবি তো? ওকে, সামনে আসছি। আমি এত করে ওকে সামনে আসছি আমি, এত করে যখন বলছিস। এবার পেছন থেকে কেউ একজন আমার সামনে এসে দাঁড়াতেই আমি পুরো 4000 ভোল্টেজের শক খেলাম। রনি, তুই? হ্যাঁ, আমি। মনে পড়ছে তাহলে? একসময় বন্ধু ছিলাম এই গ্রামে, তোর আর আমার এখন শত্রু। তুই এমন কাজ করেছিস ভাবতে পারছি না। তোকে আমার জানের দোস্ত ভাবতাম। সব মনে আছে আমার। তবে আরেকজনকে ধন্যবাদ দিতে হয়, যাকে আমি লুকিয়ে রেখেছিলাম। আমায় অনেক সাহায্য করেছে। চলে আসো তো। এ কথা বলতেই কেউ একজন অন্ধকারে হালকা আলোতে দাঁড়িয়ে আছে। আমি দেখার চেষ্টা করলাম কে। মানুষটা ধীরে ধীরে এগিয়ে এলো আর আলো বাড়াতে লাগলো। একসময় আমার সামনে চলে এলো আর মুখে পড়া মুখোশ খুলে দিতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কেননা মানুষটা ধীরে ধীরে এগিয়ে এলো আর আলো বাড়তে লাগলো। একসময় আমার সামনে চলে এলো আর মুখে পড়া মুখোশ খুলে দিতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কেননা সে আর কেউ না, সে ফারহা। ফারহা, তুমি? চিনতে পেরেছো তাহলে? কিন্তু একটু দেরিতে মিস্টার সোহান। তোমায় আমি ছাড়বো না। উঠে ধরতে যাব ফারহাকে, এমন সময় রনি আমার মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। আস্তে আস্তে, এত তাড়াহুড়ো কেন ভাই? একটু সবুর কর। রনি, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এমন কাজ করতে পারলি? বেস্ট ফ্রেন্ড? হাসালি? তুই আমার সাথে বেইমানি করে আমাকে জেলে দিছিস আর আমার সব শেষ করে দিছিস। তাই আমিও ওয়াদা করছি তোর সব শেষ করে দেব। তোর সব শেষ করেছি মানে? ওয়াও, ওয়াও, তোর তো দেখি কিছুই মনে নেই। কিছু মনে নেই মানে? তুই না আমায় মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকালি। হোয়াট ননসেন্স! আমি এরকম করব কেন? নাটক করবি না, রাগাস না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। দেখ দোস্ত, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। নিশ্চয়ই তোর আর আমার মধ্যে কেউ একজন বিষ ঢুকিয়েছে। মানে? মানে কেউ একজন নিশ্চয়ই আমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট করতে চায়। তোর কথা কি সত্যি?
হ্যাঁ সত্যি, কারণ আমি কিছু করিনি। আমি তোর খোঁজ নিয়েছিলাম, কিন্তু পাইনি। তাহলে কি করলো এমনটা? কথাটা বলে ফারহা রনির মাথায় বন্দুক তাক করে ধরে। রনি অবাক হয়ে যায় খুব। এ কি? অবাক হওয়ার কিছু নেই, সবকিছুর পেছনে আমিই ছিলাম, আমিই তোদের নিয়ে খেলেছি, কারণ আমি চেয়েছিলাম তোদেরকে একে অপরের শত্রু করে দিই। কিন্তু কেন? আচ্ছা, তাহলে একটু অতীতে চলে যাই আমরা। দোস্ত, চল সিনেমা দেখতে যাই, নতুন আসছে। কিভাবে যাব? স্কুল চলতেছে তো। আরে সোহানের বাচ্চা, এত ভাবিস কেন? আমি আসি তো, চল। ওকে চল। আমি আর রনি স্কুল পালিয়ে বের হয়ে যাব, এমন সময় আমাদের সাথেই পড়ে আলিশা আমাদের দেখে ফেলে। নতুন ভর্তি হয়েছে। তোমরা কোথায় যাও? সিনেমার দেখতে যাবে? হুম। চলো পালাই তাহলে। তিনজনে এক দৌড়ে চলে গেলাম সিনেমা দেখতে। সিনেমা দেখে অনেক মজা করে তারপর তিনজন নিজেদের বাসায় গেলাম। পরের দিন আবার স্কুলে গেলাম, আবার তিনজন অনেক মজা করলাম। এভাবে কয়েকদিন চলে গেল। আমরা তিনজন খুব ভালোভাবে মিশে গেলাম। যদিও রনি আমার জানের বন্ধু ছিল, কিন্তু আলিশাকে দেখতাম কেমন ভাবে তাকাতো আমার দিকে। আমি সেদিকে খেয়াল দিতাম না। মেয়েটা দেখতে শ্যামলা, কিন্তু মুখে মায়া ছিল। একদিন আমি আর রনি ক্লাসে বসে শক্তি পরীক্ষা করছি। এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন আলিশা এসে আমার হাতে একটা চিঠি দিয়ে মুচকি হেসে চলে যায়। আমরা দুজন অবাক হয়ে তাকিয়ে রইলাম। রনি আমায় ধাক্কা দিয়ে বলল পড়তে। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। প্রিয় সোহান, জানি না কিভাবে নিচ্ছ আমায়, তবে জানো আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার স্টাইল, তোমার হাসি খুব সুন্দর। আহারে, বাস্তবে আর কেউ এমন ভাবে কইল না। এই দুঃখ কই রাখিব, পকেটে জায়গা নাই। জানো, তুমি যখন কথা বলো তোমার দিকে তাকিয়ে থাকি, কারণ মনে হয় যেন তোমার ঘোরের মাঝে চলে গেছি। চেয়েছিলাম কাউকে ভালোবাসবো না, কিন্তু তোমায় আমি কিভাবে ভালোবেসে ফেলি জানি না। আমার অনেক জেদ, তাই যা বলি তাই করি। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। তোমার উত্তরটা জানাবে কিন্তু। দোস্ত, এসবে এখন জড়াস না, নিজের জীবন গড়। ঠিকই বলেছিস। এসবে বলে কষ্ট পাবি, আর আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। সেটা চাই না। তার চেয়ে ভালো না করে দেই। হুম। দুজন মিলে আলিশার কাছে গিয়ে সব বুঝে বললাম। বেচারি কাঁদতে কাঁদতে চলে গেল। অনেক ডাকলাম, শুনলো না। তারপর হঠাৎ শহরে চলে আসি। এছাড়া কি হয়েছে আর জানি না। এরপর আমি বলি, ওই আলিশা আমার চাচাতো বোন। কি? হ্যাঁ, আরও সেদিন গিয়ে অনেক কেঁদেছিল, কিন্তু রাতে অনেক হাসি খুশি ছিল, কেননা তুমি নাকি দেখা করতে চেয়েছিলে রাতে। তাই ভালোভাবে রাতে গেল, আর সকালে পাওয়া গেল পুকুরের লাশ, খারাপ অবস্থায়। বলতেও আমার কষ্ট হচ্ছে, তোমরা যা করেছো তার কিছুই করিনি এ পর্যন্ত। তবে তোমার আর রনির বন্ধুত্ব নষ্ট করতে তোমার নাম করে রনিকে জেলে পাঠাই, যাতে তোমরা দুজন দুজনের শত্রু হয়ে একে অপরকে মারো, যাতে আমার বোনের আত্মা শান্তি পায়। তো এবার মরার জন্য তৈরি হয়ে নাও। এ কথা বলে যখনই গুলি করবে পুলিশ চলে আসে আর ওদের সবাইকে ধরে ফেলে। আমি হাসতে হাসতে উঠি। অনেক খেলেছে, এবার আমিও খেললাম। একটু আগে থেকেই সব করেছিলাম, তো এবার জেলে গিয়ে বুঝো কেমন। আমি তোকে ছাড়বো না সোহান। ওকে, দেখা যাবে। ফারহাকে নিয়ে গেল। রনি আমায় সরি বলল। ওর সাথে কথা মিটমাট করে আমার পিচির কাছে গেলাম। ওকে হসপিটালে নিয়ে গেলাম। সুস্থ হলে ওকে বাসায় আনলাম। শুয়ে আছি, পিচিটা আমার বুকে শুয়ে আছে। এখন সব ঠিক হয়ে গেছে। হঠাৎ রাত্রি উঠে বায়না ধরলো সে নাকি চাঁদ দেখবে। কি করব, বেলকনিতে গিয়ে আমি আগে বসলাম, তারপর পিচিটা আমার বুকে মাথা রাখলো। আকাশের চাঁদটাও আজ হাসছে। আমাদের দেখে খুব সুখী মনে হচ্ছিল নিজেকে। অনেক সংগ্রামের পর আজ ভালো লাগছিল। এই শোনো, আমি তোমার মতো একটা বাবু চাই। এ কথা বলে পিচ্চিটার লজ্জায় মুখ লুকালো। আমি হেসে শক্ত করে জড়িয়ে ধরলাম। 12 বছর পর। জানো, তোমার ছেলে তোমার মতোই হয়েছে, একদম তোমার রাগ। কিন্তু আমি তো বাবুকে চেয়েছিলাম, বাবুর বাবাকে হারাতে চাইনি। তাহলে কেন গেল তুমি হারিয়ে? একথা বলে রাত্রি সোহানের ছবি বুকে জড়িয়ে চাপা কান্নায় কাঁদতে থাকে। পেছন থেকে কেউ একজন কাঁধে হাত রাখলে রাত্রি পেছনে তাকায়। আর কাঁদবো না। সাফি ওর মায়ের চোখের পানি মুছে দেয়। অন্যদিকে আই এম ব্যাক সোহান, এবার তোর পরিবারের পালা। বাসর ঘরে বসে আছি দুজন। পিচ্চিটা শুধু আমার দিকে তাকিয়ে আছে একভাবে। আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে পিচ্চি, ঘুমাও, আমিও ঘুমাবো। শুয়ে পড়লাম দুজনে। পিচ্চিটা রোজ দিনের মতো এবারও জড়িয়ে ধরলো এবং ঘুমিয়ে গেল। আজ মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ আমার মাঝে চলে এসেছে।
অনেক ভালো লাগছিল। পিচ্চিটা এখন শুধু আমার, আর কারো না। তো পরিচয়টা দিয়ে দেই। পরিচয়টা একই, মানে প্রথমে যে পরিচয় শুনেছেন ওইটাই। গল্পে ফেরা যাক। হঠাৎ জান্নাত লাফ দিয়ে উঠে বলল, আইসক্রিম খাবো। এত রাতে আইসক্রিম কই পাবো? আমি কিছু জানি না, আমায় খাওয়াতেই হবে, না হলে আমি কান্না করব ভাইয়া। না না, কাঁদে না, আমি দেখছি কি করা যায়। মহা মুশকিলে পড়ে গেলাম। বাসরাতে বউ বলছে আজও নাকি ঘুমাবে, ঠিক আছে মেনে নিলাম। এখন বলছে আইসক্রিম খাবো, এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলুন। এত কষ্টের মাঝে মাঝে মনে চায় আত্মহত্যা করি, কিন্তু পরে আবার মনে হয় যদি মরে টরে যাই। যাক, চুপি চুপি বাইরে বের হলাম কোনো মতে। অনেকক্ষণ খোঁজার পর একটা আইসক্রিমের দোকান খোলা পেলাম। আমার তাড়াহুড়ে আমার তাড়াহুড়া করে যাওয়া দেখে দোকানদার ভাবলো, এই তো পেয়েছি। সেদিন আমায় বোকা বানিয়েছিল, তা আজ সুদে আসলে উসুল করব। আমি কাছে গিয়ে কোন আইসক্রিম বের করে দাম জিজ্ঞেস করায় সঠিক দামের দ্বিগুণ দাম বলল। এর দাম তো এত না। আমি বুঝতে পারলাম ঠিক সেই দিনের বদলা নিচ্ছে আমার উপর। আমিও কম কিসে পাল্টা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আঙ্কেল, আপনি সিগারেট খাচ্ছেন? আন্টিকে একটু ফোন দেই যে দেখুন আপনার স্বামী কি সুন্দর করে সিগারেট খাচ্ছে। আমার কথা শুনে দোকানদার আঙ্কেল ধরফর করে সিগারেট ফেলে দিলেন। কি মনে করেন আমি কাঁচা কাজ করি? ফোনে ছবি তুলে রেখেছি, ঠিক আছে বলবো না, আর এর সঠিক দামই দিব। আমি আইসক্রিম নিয়ে হাসতে হাসতে চলে আসলাম। দরজা দিয়ে ঢুকেছি তখনই দেখি আম্মু আর নীলা। মনে হচ্ছে কেস জন্ডিস হয়ে গেল। আমার লক্ষ্মী আম্মু আর লক্ষ্মী বোন, ঘুমাওনি? না, ঘুমাইনি। আর তুই এত রাতে বাইরে কেন গিয়েছিলি? তোমার বৌমা নাকি আইসক্রিম খাবে, তাই আনতে গিয়েছিলাম। খবরদার, মিথ্যা বলবি না। সত্যি বলছি। তোমার বৌমার থেকে শোনো। জান্নাতকে ডাকলো আম্মু। মা, তুই নাকি ওকে আইসক্রিম আনতে বলেছিস? কই আম্মু, না তো। ভাইয়া আমায় কিছু বললো, আমার একটা কাজ আছে, তাই বলে চলে এলে আমায় একা রেখে। আম্মু আম্মু, ও ডাহা মিথ্যা কথা বলছে। একদম চুপ। কে মিথ্যা বলে আমি জানি। আম্মু, আমি সত্যি বলছি। চুপ, একদম চুপ। যা রুমে যা। আম্মুর বকা খেয়ে রুমে গেলাম। একটু পরেই পিচ্চিটা হাসতে হাসতে এলো। আমি তো রাগে গজগজ করছি। আইসক্রিম বের করে দিতেই পিচ্চিটা খুশি হয়ে এসে আমার গালে পাপ্পি দিল। আর আমার সব রাগ উধাও। কি জানি পিচ্চিটা এটা কিভাবে করে, রাগ হলেও সব রাগ চলে যায়। আইসক্রিম যখন খাচ্ছিল ওর মুখ বেয়ে পড়ছিল। একদম ছোট্ট পিচ্চি। কতটা যে ভালোবেসে ফেলেছি এই পিচ্চিটার নিজেও জানি না। ওর খাওয়া হলো, দুজন শুয়ে পড়লাম। ভাইয়া ব্যালকনিতে চলো, কেন? চাঁদ দেখবো আমি। এখন চাঁদা দেখার দরকার নেই, ঘুমাও। না, যেতেই হবে, না হলে কথা বলবো না আমি। কি আর করার, উঠে আমি যেতে লাগলাম, কিন্তু পিচ্চিটা বসে রইল। আবার কি হলো? আমায় কোলে করে নিয়ে যাও। আমিও পিচ্চিকে কোলে করে নিয়ে বেলকনিতে গিয়ে বসলাম। পিচ্চিটা বসে আমায় জড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে, আর আমি তার দিকে। হঠাৎ দেখলাম পিচ্চিটা ঘুমিয়ে গিয়েছে। আবার কোলে করে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ভোরের আলো মুখে এসে পড়তেই জেগে উঠলাম। পিচ্চিটা এখনো ঘুমিয়ে আছে। উঠে তার কপালে একটা পরশ এঁকে দিয়ে রেডি হয়ে না খেয়ে চলে গেলাম আজ, কারণ দেরি হয়ে গিয়েছে। আম্মু বলেছিল খেতে, আমি বলে এসেছি অফিসে খাবো। অফিসে এসে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। সকালে খাইও নি। হঠাৎ ফোন এলো। পিচ্ছি বলো। ওই, কে তোর পিচ্ছি? হ্যাঁ, তোর তো সাহস কম না। কি হলো, কথা বলিস না কেন? কে আপনি? জান্নাত। আজ এত রাগ কেন? তোর তো সাহস কম না, সকালে না খেয়ে চলে গেছিস, এখন খাবি না হলে আমি কিন্তু অফিসে গিয়ে মারবো ধরে। শান্ত হও, আমি খাচ্ছি। এই বলে কেটে দেয়। আমি তো রীতিমতো ভয় শুকিয়ে গিয়েছি। কি রাগটাই না রাগলো। তাড়াতাড়ি করে খেয়ে আবার কাজে মন দিলাম। বিকেলে যখন বের হব তখনই হঠাৎ আবার ফোন এলো, অচেনা নাম্বার থেকে। কে বলছেন? কি মিস্টার সোহান, খুব ভালো আছেন তাই না? কি ভেবেছেন সবকিছু এত সহজে শেষ হয়ে যাবে? সুখী হবেন জীবনেও না। পরিচয় কি? আমি একজন অচেনা মানুষ, সব জানতে পারবেন। তবে এটুকু জেনে রাখুন, কি মনে করেছেন সবকিছু এত সহজে শেষ হয়ে যাবে? ভুল ভাবছেন। মাত্র তো শুরু। রিপাকে দিয়ে এইসব করানো জাস্ট একটা ফাঁদ মাত্র। আমরা দুজন মিলেই তো করছি।
বাট লাভ নেই। রিপা, জজ আর নেই, চলে গিয়েছে বিদেশে। চাইলেও কিছু জানতে পারবেন না। আপনাকে আমি কখনো সুখী হতে দিব না। আমার সুখ কেড়ে নিয়েছেন আপনি। আমি কিছু বলার আগেই ফোন কেটে দেয়। আবার চেষ্টা করলাম কিন্তু ফোন বন্ধ। চিন্তায় পড়ে গেলাম। রিপার সাথে তাহলে আর কে আছে? আর কেনই বা এরকম করছে? কি এমন ক্ষতি করেছি তাদের যে আমার পিছনে পড়ে আছে? অফিস করে বের হলাম। কিছু দূর যাওয়ার পর মনে হলো পিচ্চির জন্য চকলেট কিনতে হবে। গাড়ি থেকে নেমে একটা দোকানে গিয়ে চকলেট কিনলাম। টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই একটা সিগারেট কিনে ধরালাম। বিলটা দিয়ে একটু অন্যদিকে তাকিয়ে দেখি জান্নাতের মতো একটা মেয়ে চোখে সানগ্লাস পরে আছে। একদম মডার্ন লাগছে। একটা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে কথা বলছে। আমি মনে করলাম এটা জান্নাত হতেই পারে না, কারণ ও কখনো একা এখানে আসবেই না। পিচ্চি তো, কিন্তু তবুও আমার সন্দেহ হচ্ছিল। একটু কাছে যেতেই সব সন্দেহ ভেঙে গেল, কারণ ও আসলে জান্নাতি। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। তবুও শিওর হতে জান্নাতকে ফোন দিলাম, আর তাকিয়ে দেখলাম ওই মেয়েটা কি করে আমায় অবাক করে। মেয়েটা ফোন হাতে নিল আর চমকে উঠে ফোন কেটে দিয়ে ছেলেটাকে কি যেন বলে তাড়াহুড়ো করে চলে যেতে লাগলো। আমার এবার বিশ্বাস হলো যে ওটা জান্নাতি, কিন্তু ভাবলাম এখানে কেন, কি করছে? আমিও জান্নাতের পিছু নিলাম। পিছু নিতে নিতে হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। আমি তাড়াতাড়ি করে ড্রাইভারকে গাড়িটা আমি যেখানে আছি সেখানে নিয়ে যেতে বললাম। এরপর গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম যত তাড়াতাড়ি পারেন বাসায় যাবেন, কারণ বাসা এখনো অনেক দূর। আর আমি নিশ্চিত ও এত তাড়াতাড়ি বাসায় যেতে পারবে না। বাসায় পৌঁছে কলিং বেল দিলাম জোরে জোরে। নীলা এসে দরজা খুলে দিয়ে আমায় এমনভাবে দেখে চমকে উঠল। কি রে ভাইয়া, তোকে এমন দেখাচ্ছে কেন? বাদ দে, আগে বল তোর ভাবি কই? সে তো রিপা আপুর সাথে গিয়েছে। রিপা আপু নাকি আজ দেশের বাইরে চলে যাবেন, তাই। আমার এবার আরো বিশ্বাস হতে লাগলো ওটা জান্নাতি ছিল। আমি নীলাকে বললাম আম্মুকে বলে দিতে জান্নাতের বাসায় যাচ্ছি, আজ ফিরবো না। আমি আবার দৌড়ে গাড়িতে গিয়ে ড্রাইভারকে বললাম জান্নাতদের ওখানে যেতে, যত তাড়াতাড়ি পারো। ড্রাইভার কথা মতো জোরে চালিয়ে জান্নাতের বাসায় নিয়ে গেল। আমি নেমে কলিং বেল দিলাম। একটু দেরিতে আম্মু দরজা খুলল। কি বাবা, তুমি হঠাৎ এখানে এভাবে? আম্মু, জান্নাত কোথায়? কেন? সে তো তার আপুকে এগিয়ে দিয়ে কখন রুমে এসে শুয়ে আছে। আমি ঘুমিয়েছিলাম তো। আমি আম্মুর সাথে আরেকটু কথা বলে দৌড়ে জান্নাতের রুমের দিকে গিয়ে দেখলাম দরজা আটকানো। দরজায় ধাক্কা দিলাম। কি হয়েছে আম্মু? আমি চেঞ্জ করছি। এবার আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল জান্নাত বাইরেই ছিল। আমি সোহান। আমার কথা শুনে জান্নাতের আওয়াজ আর পেলাম না। আবার ধাক্কা দিলাম, বাট খুলছে না। ওর খুলতে খুলতে দেরি হলো। খুলতেই আমি ভেতরে গেলাম। দেখলাম জান্নাতের মুখে ভয়ের ছাপ। একদম ঘেমে গিয়েছে। কোথায় গিয়েছিলে? আমার এই কথা শুনে জান্নাত চমকে উঠল। আমি মনে মনে ভাবলাম তাহলে আমার সন্দেহটাই কি ঠিক? কি হলো, চুপ করে আছো কেন? না মানে আসলে গোসল করলাম তো। গোসল করলে তাহলে তো চুল ভেজা থাকবে। তাহলে তোমার চুল ভেজা নাই কেন? হঠাৎ জান্নাত বাচ্চাদের মতো কান্না করে দিল। ভাইয়া তুমি আমায় একদম বিশ্বাস করো না। তুমি খুব পচা, তোমার সাথে আমি কখনোই কথা বলবো না, যাও। আরি। ওর কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল। সব ভুলে গিয়ে ওকে বুকে টেনে নিয়ে ওর চোখের জল মুছে দিলাম। এরপর চকলেটগুলো দিয়ে দিলাম, কিন্তু আজও আর আমার গালে পাপ্পি দিল না। আমিও কিছু বললাম না, হয়তো মন খারাপ। এর উপর আরো উল্টাপাল্টা জিজ্ঞেস করেছি। ওটা হবে কিভাবে? আম্মু তো বলল ও বাসায় ছিল। ভাইয়া আমি নদীতে নৌকায় বসে চাঁদ দেখবো। এত রাতে? না গেলে আমি কথা বলবো না। আমিও না করলাম না। ওকে কোলে তুলে নিয়েই, কাছেই ছিল ছোট্ট নদী, ওকে কোলে করেই নিয়ে গেলাম। গিয়ে দেখি ঘাটে নৌকা বাঁধা আছে। জ্যোৎস্না উঠেছে খুব সুন্দর। পিচ্চিটাকে নিয়ে নৌকায় বসলাম। এরপর আমি আর ও দুজন শুয়ে পড়লাম। আমাদের পা দুজন দুই দিকে দিয়ে দুইজনের মাথা একসাথে রাখলাম। আকাশের দিকে চেয়ে আছি। জান্নাত মৃদু বাতাস বইছে, নৌকা দোল দিচ্ছে। খুব সুন্দর লাগছে। আমি পিচ্চিটার দিকে তাকিয়ে আছি। কি অদ্ভুত মায়া জালে বেঁধে ফেলেছে আমায়।
পিচিটাকে ছাড়া চলাই অচল আমার। খুব ভালোবেসে ফেলেছি। হঠাৎ খেয়াল করলাম পিচিটা ঘুমিয়ে গিয়েছে। মনে মনে বললাম এত ঘুম কই পাই। আবার ওকে কোলে তুলে নিয়ে বাসায় গেলাম। শুয়ে পড়লাম। রোজ যেমন করতো আজও তার বিপরীত করলো না। আমায় জড়িয়ে ধরে ঘুমালো। রোজ যেমন সকালে ঘুম ভাঙে আজও ভাঙলো। কিন্তু আজ কেন জানি পিচিটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। তবু অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে কোনো মতেই মন বসছিল না। পিচিটার কথা খুব মনে পড়ছিল। কেন জানি না, ওকে ছাড়া থাকা কষ্টকর। কোনো মতে অফিস শেষ করে বের হয়ে আজ পিচিটার জন্য অনেকগুলো সুন্দর ফুল কিনলাম আর চকলেট কিনলাম। দুপুরে পিচিটাকে আমাদের ওখানে যেতে বলেছি, সে গিয়েছেও। বাসায় ফিরলাম। রুমের কাছে গিয়ে দেখলাম দরজা সামান্য ভিড়ে দেওয়া। রুমে গিয়ে দেখলাম পিচিটা নেই। খুঁজতে লাগলাম, পেলাম না। ভাবলাম হয়তো ছাদে আছে। ছাদে গিয়ে দেখলাম পিচিটা কার সাথে যেন ফোনে কথা বলছে। ফেরার আগে জান্নাতের জন্য কিছু চকলেট আর ফুল কিনে নিয়ে গেলাম। বাসায় ফিরে উপরে চলে গেলাম। গিয়ে দেখি পিচিটা নেই। নীলাকে জিজ্ঞেস করলাম। ও বলল ছাদে আছে। আমি ফুল আর চকলেট নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি পিচিটা ফোনে কাকে যেন বলছে। চিন্তা করো না, সোহানকে আরো কষ্ট দিব, তারপর ওকে মেনে নিব। আমায় অনেক কষ্ট দিয়েছে। কথাটা শুনে আমার হাত থেকে ফুলগুলো পড়ে গেল। কিছু পড়ার আওয়াজ পেয়ে জান্নাত পিছনে ঘুরে আমায় দেখে চমকে উঠল। সোহান, কখন এসেছো? চমকে উঠলে আর আজ প্রথম আমার নাম ধরে বললে। এবার বলো তুমি কে? আমি কে মানে? আমি তোমার পিচ্ছি? না, তুমি সত্যি করে বলো তুমি কে? বললামই তো আমি তোমার পিচ্ছি। আমি কাছে গিয়ে ঠাস করে একটা চড় লাগিয়ে দিলাম। জানতে চাও আমি কে, তাই না? তাহলে শোনো, আমি সেই মেয়ে যে তোমায় ফোন দিয়ে বলেছে তোমার সব সুখ কেড়ে নিবে। আমি সেই যে এতদিন এত কিছু করেছে। এটা শোনার পর আমার পুরো পৃথিবী ওলট পালট হয়ে যেতে লাগলো। কারণ যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম সেই ঠকালো। ভাবতেই বুকের বাম পাশে কেমন মোচড় দিয়ে উঠল। আমি কি এমন করেছি যার কারণে আমায় এত বড় শাস্তি দিলা? আমিও চেয়েছিলাম আমার সুখের সংসার হবে, তোমাকে নিয়ে দেখেছিলাম সেটা। কিন্তু তুমি কি করলে? বাসর ঘরে আমি ঘুমিয়েছিলাম না, ঘুমানোর নাটক করছিলাম। তুমি ঘুমানোর পর অনেক কান্না করেছিলাম, কারণ তোমার আসার ঠিক কিছু সময় আগে আমার ফোনে একটা মেসেজ আসে। সেখানে একটা ভিডিও, তুমি আর একটা মেয়ে। ছি, ভাবতেই আমার কেমন যেন লাগে। এই জন্য তুমি এত কিছু করলে? হ্যাঁ, করলাম। কেননা তোমায় আমি প্রথম দেখেই ভালোবেসেছিলাম, কিন্তু যখন দেখলাম ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে, তখন আমার মরতে ইচ্ছে করছিল। আমি তখনই কেঁদে আপুকে সব বলেছিলাম। আপু আমায় এমন করতে বলল, কেননা আমি জানতে চেয়েছিলাম তুমি আমায় ভালোবাসো কিনা। আমি জানি তুমি কি ভিডিও পেয়েছো, কিন্তু একবারও কি বলেছো আমায়? যদি বলতে তখনই আমি সত্যিটা বলে দিতাম। আমার বাবার টাকার উপর অনেকের লোভ, কারণ সবকিছু আমার নামে। তাহলে যে কেউ তো চাইবেই ওই রকম করতে। আমায় ব্ল্যাকমেইল করেছিল একটা মেয়ে। কিন্তু জানো, যখন ওগুলো হচ্ছিল আমি জ্ঞানে ছিলাম না। তুমি কি এতটুকু বুঝলে না যে ছেলেটা তো নড়ছে না? তাহলে ভেবে কিভাবে নিব এটা সত্য? তোমায় আমি সবসময় বিশ্বাস করতাম। হ্যাঁ, প্রথমে অবিশ্বাস করলেও পরে ঠিক বিশ্বাস করতে শুরু করি, কারণ ধীরে ধীরে তোমায় অনেকটা ভালোবেসে ফেলি। কিন্তু সব তুমি ভেঙে দিলে। আর চাই না নতুন করে সবকিছু। আজ থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো। কারণ যতটা কষ্ট দিয়েছো আমায়, তার চেয়ে মরে যাওয়া আমার অনেক ভালো ছিল। জান্নাত একটু ভাবলো আর বুঝতে পারলো আসলেই তো সোহান তো কোনো নড়াচড়া করছিল না তখন। জান্নাত ওর ভুলটা বুঝতে পারলো আর কান্না করে দিল। ভাইয়া প্লিজ, আমায় মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সম্ভব না, কখনো ভেবো না। আমার থেকে আলাদা হতে চেয়েছিলে, তাই না? ঠিক আছে, তৈরি থেকো ডিভোর্সের জন্য। এরপর থেকে তুমি একদম ফ্রি। এরকম করো না প্লিজ ভাইয়া, আমি বাঁচতে পারবো না। আমায় তুমি বাঁচিয়ে রেখেছো। ভাইয়া প্লিজ। আমি আর কিছু বললাম না ওকে। একা রেখেই বাইরে চলে এলাম। আজ কাউকে বিশ্বাস হচ্ছে না। বাইরে একটা দোকানে এসে বসলাম। সিগারেট কিনলাম, অনেকগুলো খেলাম। আজ আর এমনি খাচ্ছি না, মন ভেঙে যাওয়ার কষ্টে খাচ্ছি। তবুও কষ্ট যেন এক চুলও কমছিল না। আর পারলাম না, ড্রিঙ্কস করলাম। খুব মাতাল হয়ে ঢলতে ঢলতে বাসায় আসলাম।
কোনো মতে রুমে গেলাম, দেখলাম পিচ্চিটা বিছানায় শুয়ে কাঁদছে। আজ কেন জানি না মনের মধ্যে অদ্ভুত লাগছে। মাতাল হয়েই ওর উপর পড়ে গেলাম আর হারিয়ে গেলাম ভালোবাসার সমুদ্রে। খুব সকালে উঠলাম, চোখ কসলাতে কসলাতে উঠে অবাক হই, কারণ আমার গায়ে কোনো কাপড় নেই। ভয় পেয়ে গেলাম। একটু কষ্ট করে রাতের কথা মনে করার চেষ্টা করলাম, কিন্তু এইটুকু মনে আছে, জান্নাতের উপরে পড়ে গিয়েছিলাম। আর কিছু মনে নেই। এবার আরো ভয় পেয়ে গেলাম, এটা দেখে যে জান্নাত গোসল করে চুল মুছতে মুছতে বের হচ্ছে। ভাইয়া তুমি এত দুষ্টু, জানতাম না তো। আমি কিসের দুষ্টু হলাম? রাতে কত দুষ্টুমি করলে, তাহলে কালকে কাঁদালে কেন? এই যে শোনো, যা হয়েছে আমার জ্ঞানে হয় নাই। আমি ঘুরেছিলাম, সব ভুলে যাও। তুমি আর 6 মাসের বউ, এরপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। কি মনে করো আমায় কষ্ট দিয়ে তুমি একটু পার পাবে না? তোমায় রাতে মেনে নিয়েছি। পিচিটাকে অনেক ভালোবাসি, ওর উপর রাগ করে থাকতে পারি না। আমি উঠে কাঁথা গায়ে পেঁচিয়ে জামা পরে ফ্রেশ হয়ে নিলাম, আর এমন ভাব নিলাম যেন কিছুই হয়নি। জান্নাত সবকিছু দেখছিল, দাঁড়িয়ে মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে রেডি হয়ে না খেয়ে চলে গেলাম। আম্মু আর নীলাকে কিছু বললাম না। অফিসে গিয়ে বসে ভাবছি, শালার কাল রাতে কি যে হইল, কেন যে ড্রিঙ্কস করলাম। না হলে সব জ্ঞানেই হতো, বাট তবুও ভালোই হয়েছে। হাসি পাচ্ছে ওর কাণ্ড কারখানা দেখে। পিচিটার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু বলবো না, কারণ ওকে আরো শাস্তি দিতে হবে। খুব ভাব বেড়ে গিয়েছিল, সেগুলো ঠিক করতে হবে আগে। সকালে খাই নাই, খুব খিদাও লাগছে। পিচিটা ফোন দিচ্ছিল বারবার। আমি কেটে দিয়ে ফোন বন্ধ করে খেতে বসার সময় মনে পড়ল, মনে হয় পিচিটা খাইনি। তখন খাবার রেখে দিলাম, আবার কাজে মন দিলাম। আজ খুব খারাপও লাগছিল, কেননা জান্নাতের থেকে দূরে দূরে থাকতে পারছিলাম না, কারণ ওকে বড্ড বেশি ভালোবাসি। প্রতিদিনের মতে আজও চকলেট কিনলাম, আর একজোড়া নূপুর আর একটা সুন্দর নীল শাড়ি কিনে নিলাম। অফিস থেকে বার হয়ে কিনলাম, এরপর বাসায় নিয়ে গেলাম। কি রে ভাইয়া, কি ব্যাপার আজ এত কিছু? কি ব্যাপার হবে আবার? কিছু তো আছেই। কিছু না, আম্মু কই? রান্না করে আব্বু আসতেছে। খাইছে রে, থাক আমি গেলাম। কই যাস? আমার জম আসতেছে, তুই থাক। এরপর আমি উপরে চলে যাই, গিয়ে দেখি জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। খেয়াল করলাম চোখের জল মাঝে মাঝে মাটিতে পড়ছে। বুঝতে পারলাম কান্না করছে। আমি হালকা আওয়াজ করাই তাড়াহুড়া করে চোখের জল মুছে আমার দিকে তাকিয়ে দেখলো আমার হাতে অনেক কিছু। তখন অনেক খুশি হলো, কিন্তু কিছুক্ষণ পর আবার কান্না কান্না ভাব চলে এলো। যখন বললাম, আমি ডাক দিতেই চমকে উঠল, কোনো মতে চোখ মুছে আমার দিকে তাকালো, কিন্তু তা এড়িয়ে যেতে পারল না, কারণ আমি প্রথমেই বুঝতে পেরে গিয়েছিলাম ও কান্না করছে। তবুও বুঝেও না বোঝার ভান করলাম। জান্নাত আমার হাতে অনেক কিছু দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল, কিন্তু সেই খুশি বেশিক্ষণ থাকলো না, কারণ জান্নাত ভেবেছিল ওগুলো সব ওর জন্য এনেছি, তাই খুশি হয়েছিল। কিন্তু আমি এমনি বলেছি, ওর জন্য এসব আনিনি, কারণ ওগুলা এখন রেখে দিব। আমায় অনেক জ্বালিয়েছে, তার সত্য একটু নিতেই হবে, তাই তার সত্য একটু নিতেই হবে নাকি? এগুলো কার জন্য ভাইয়া? খুব সুন্দর হয়েছে। আমার পরবর্তী বউয়ের জন্য। তুমি তো আর আমার বউ থাকছো না, ডিভোর্স দিচ্ছি তোমায়। প্লিজ এমন করো না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, কেননা আমিও তোমায় অনেক ভালোবাসি। আজ প্রথম পিচিটা আমায় নিজের মুখে ভালোবাসি বলেছে। মনে মনে অনেক খুশি হলাম, কারণ পিচিটা আজ তার মনের কথা বলতে পেরেছে। কিন্তু আমি সেই খুশিটা চেপে রাখলাম, প্রকাশ করলাম না। জানো, আজ যখন এগুলো কিনছিলাম খুব কষ্ট হচ্ছিল, কেননা এগুলো পরার অধিকার তুমি নিজেই হারিয়েছ। আমি আর কিছু বললাম না, সব রেখে ছাদে চলে গেলাম, কারণ জান্নাত এখন কাঁদবে। আমি জানি ওকে সান্ত্বনাও দিতে পারছি না। খুব ইচ্ছা করছে ওকে বুকে টেনে নিয়ে বলি, জান্নাত, আমিও তোমায় অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারছিলাম না। কিছু একটা আমায় বাধা দিচ্ছিল। ছাদে কিছুক্ষণ থাকার পর দেখলাম জান্নাত এলো। ওর চোখের দিকে চেয়ে আছি, অদ্ভুত মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখের মাঝে হারিয়ে যেতে থাকলাম। তখনই মনে এলো ওকে তো এখন কাছে টেনে নেওয়া যাবে না, তাই চোখ সরিয়ে নিলাম। ও এটা দেখে আরো কষ্ট পেল আর কেঁদে দিল। ওর কান্না আমার বুকে এসে আঘাত করছিল, সইতে পারছিলাম না, কিন্তু তবুও চেপে রাখলাম, কেননা
ওর সামনে প্রকাশ করলেও কেননা ওর সামনে প্রকাশ করলে ও জেনে যাবে আমি নাটক করছি। আমি আর দাঁড়িয়ে না থেকে দোলনায় গিয়ে বসলাম। আমার পিছে জান্নাতও গিয়ে বসলো, আর আমি সরে বসলাম মাঝখানে, কিছুটা জায়গা ফাঁকা রেখে দিলাম। এটা দেখে জান্নাত কষ্ট পেল। ও হয়তো আশা করেছিল আমি তাকে কাছে টেনে নিব, কিন্তু নিলাম না। একটু পর নীলা আসলো। ভাবি তোদের খাবারের জন্য ডাকছে। ঠিক আছে, তাই বলে উঠে চলে এলাম। আর জান্নাত বসে রইল, হয়তো ভাবছে আমায় আর কত কষ্ট পেতে হবে এর জন্য। কেন ভাইয়া আমায় দূরে ঠেলে দিচ্ছ? আমি গিয়ে বসলাম আজ নীলার পাশে। আম্মু আর নীলা একটু অবাকই হলো, কেননা আমার পাশে জান্নাত থাকতো প্রতিদিন। কি হয়েছে তোর আজ? কই না তো, কি হবে আবার? তাহলে আজ এখানে বসলি কেন? এমনি আম্মু, আমায় খেতে দাও, খুব খিদা লাগছে। আর কোনো কথা শুনতে চাই না আমি। একটু পর জান্নাতও এলো, আর এসে সেও অবাক, কারণ আজ আমি ওর পাশে নেই। আম্মু খাবার বেড়ে খাইয়ে দিতে চাইলে জান্নাত না করে। কি হয়েছে রে মা, বল আমায়। এমন করছিস কেন? আর তোর চোখও লাল কেন? না আম্মু, কিছু হয়নি, এমনি। আমায় কিচ্ছু লুকাবি না বলে দিলাম। জান্নাত আম্মুকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। কি হয়েছে রে মা, সত্যি করে বল আমাকে। আম্মু, তোমার ছেলে খুব খারাপ, আমায় কাল থেকে কষ্ট দিচ্ছে। কি বললি? নীলা ঝাঁটাটা নিয়ে আয় তো। আম্মু আম্মু, এর মাঝে ঝাঁটা আবার কেন? তোকে পিটাবো তাই। কিন্তু কেন? তুই আমার মেয়েটারই কষ্ট দিছিস, তাই মারবো। ওই নীলা, তাড়াতাড়ি আয়। আম্মু মারা লাগবে না, আমি কষ্ট দিব না আর। আমি হ্যাঁ বলে দেই, কারণ আব্বু জানতে পারলে আমায় মেরে সব শেষ করে দিবে। এবার তাকিয়ে দেখলাম জান্নাত অনেক খুশি হয়েছে, হাসছে আর খুশি হয়ে খেয়ে নিচ্ছে। আমিও মনে মনে বললাম, আর কিছুক্ষণ শুধু হেসে যাও, এরপর কাঁদবা। আমি খেয়ে রুমে চলে এসে একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। যদিও জানি ঘুম ধরবে না, তবু শুয়ে পড়লাম। একটু পরেই পিচ্চিটা হাসতে হাসতে এসে আমাকে নিচে শুয়ে থাকতে দেখেই ওর মন খারাপ হয়ে গেল। ভাইয়া, নিচে শুয়েছো কেন? এখানে শুভ এখন থেকে। আর শোনো, মনে রেখো, আম্মুর সামনে ওভাবে কথা বললেও এখানে বলতে পারবো না। জান্নাত আমার কথা শুনে আবার কান্না করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমিও লাইট নিভিয়ে নিচে শুয়ে পড়লাম। একবার এপাশ হচ্ছে, আরেকবার ওপাশ হচ্ছে, কিন্তু ঘুম কোনো মতেই ধরছে না, কারণ পিচিটাকে বুকে না নিলে ঘুম হয় না। আর পিচ্চিটাও সাহস করে আসছে না, কারণ ওকে বলেছি আসলে আমি রুম থেকে বের হয়ে যাব, তাই আসছে না। বুঝতে পারছিলাম জান্নাত কাঁদছে, আমি যেন বুঝতে না পারি, তাই আওয়াজ করছিল না। কিন্তু তবুও হালকা হচ্ছিল। ওকে এইভাবে কাঁদতে দেখে আমারই চোখ দিয়ে জল পড়ছিল। হয়তো এটাই বলে ভালোবাসা, যেটা আজকালকার ভালোবাসার মতো না। ভালোবাসার মানুষ যখন কষ্ট পায়, সেই কষ্ট নিজেরও লাগে, যেমনটা আমার হচ্ছে। সারা রাত জেগে থাকলাম, কেটে গেল নির্ঘুম রাত। যখন সকাল হচ্ছিল, হালকা আলো অন্ধকারকে দূর করিয়ে প্রবেশ করতে থাকলো, তখন বুঝলাম জান্নাত থেমেছে, তার মানে ঘুমাইছে। আমি তখন উঠে পড়লাম, দেখলাম পিচিটার চোখ ফুলে গিয়েছে, এক রাতে চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। আমি একটু ছাদে গিয়ে সকালটা দেখতে লাগলাম। এরপর খাওয়া দাওয়া করে অফিসে চলে গেলাম। এভাবে কিছুদিন কেটে গেল। এখনো জান্নাত কাঁদে, কেননা আজ অনেক দিন হলো ওকে একটিবারের জন্য বলিনি বুকে আসতে, একটু আদর করতে, ও একটু ভালোবাসা পাওয়ার জন্য এখন আমার পিছনে ছুটছে। যদিও এখন আগের মতোই দূরত্ব। অফিসে বসে আছি, হঠাৎ বাসা থেকে ফোন আসে, জান্নাত নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছে, তাকে তখনই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে আমার বুকের বাম পাশে ব্যথা শুরু হলো। ভাবতে লাগলাম, ও তো এই কয়দিন ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, সবসময় কান্না করে। এই জন্য কিছু হলো না তো? আমি অফিস বাদ দিয়ে হসপিটালে পৌঁছালাম। গিয়ে দেখি আম্মু আর নীলা বসে আছে। আমি যাওয়ার একটু পরে ডাক্তার বের হলো। কি অবস্থা ওনার? আমি ওনার হাজবেন্ড। ওনার কি হয়েছে? এই খবরটা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলাম। দুনিয়ার সব সুখ মনে হচ্ছিল আমার মাঝে চলে এসেছে। আম্মু আর নীলা এবারও একটু চমকে গেল, কিন্তু আমি তাদের বললাম এটা আমারই সন্তান। তখন তারাও অনেক খুশি হলো।
আম্মু তোমরা বাইরে থাকো, আমি একটু জান্নাতের সাথে একা কথা বলবো। আম্মুও হ্যাঁ বললেন। আমি ভিতরে গিয়ে দেখলাম পিচিটা শুয়ে হাসি মুখে আমার দিকে চেয়ে আছে। হয়তো সে বুঝতে পেরেছে ওর হাসি মুখটা নষ্ট করতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু তবুও বললাম। ভিতরে গিয়ে দেখলাম পিচিটা শুয়ে আছে, মুখে হাসি ফুটেছে। হয়তো সে জেনেছে সে মা হতে চলেছে। ওর হাসি মুখটা দেখে অনেক ভালো লাগছিল। মন চাইছিল না যে ওর হাসি মুখটা নষ্ট করে দেই, কিন্তু তবুও কাছে গেলাম ওর হাসি মুখটা নষ্ট করতে। খুব খুশি তাই না? হুম, অনেক। কিন্তু একটা কথা, কি? আমি মানি না এসব। জান্নাতের কথাটা শোনা মাত্রই হাসি মুখে কালো মেঘের ছায়া এসে জমলো। এটা দেখে আমারও খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কেন? এগুলো আমার জ্ঞানে হয়নি, তাই আর কয়দিন পর তোমার ডিভোর্স হবে। আমি আজ বাইরে যাব, কয়েকদিন পর এসেই তোমায় ডিভোর্স দিব। কথাটা শোনা মাত্র জান্নাত কেঁদে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি ওর কষ্ট দেখতে পারছিলাম না। যদিও ওকে মেনে নিতে চাই, তবু কিসের জন্য যেন ওকে মানতে পারছি না। কি যেন আমায় বাধা দিচ্ছে। আমি আর কিছু করলাম না। আমিও ঘুরে চলে এলাম। আমারও চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তা লুকিয়ে চলে এলাম বাইরে। আম্মুকে আর নীলাকে বললাম আজ দেশের বাইরে যাচ্ছি। তারা প্রথমে রাজি না হলেও পরে রাজি হলো, কাজের কথা ভেবে। আমি হসপিটাল থেকে বের হয়ে বাসায় এসে প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হলাম। জান্নাতের কথা খুব মনে পড়ছিল। জানি ও এখন কান্না করছে, কিন্তু কি করার, ওকে এখন মেনে নিতে পারছি না। অনেক অনেক কষ্ট পেয়েছি আমি, ও আমায় অনেক কষ্ট দিয়েছে। বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টে চলে গেলাম। এর মাঝে জান্নাত ফোন দিয়েছিল, ধরিনি। ফোন অফ করে রাখলাম। এদিকে তোর কি হয়েছে? না আম্মু, কিছু হয়নি। তোমার ছেলে চলে গেল তো তাই খারাপ লাগছে। পাগলি মেয়ে, ও কি তোরে একবারে ছেড়ে চলে গেছে নাকি? আম্মু, তুমি যা ভাবছো তাই। ও আমার সারা জীবনের জন্য ছেড়ে দিচ্ছে। জান্নাত কথাটা ভেবেই কেঁদে দেয় আম্মুকে জড়িয়ে। আম্মু, আমায় ক্ষমা করে দিবেন। কেন? যদি কোনো ভুল করে থাকি তাই। চুপ কর। চল, তোকে এখান থেকে নিয়ে যেতে হবে। আর ভাবিস না, সোহান কয়েকদিন পরেই ফিরে আসবে। এরপর আম্মু জান্নাতকে নিয়ে বাসায় চলে যায়। জান্নাতের আব্বু আম্মুকে জানায় ব্যাপারটা, তারাও অনেক খুশি হয়। আমি চলে এসে ফোন অন করে বাসায় ফোন দিয়ে বলি আমি পৌঁছে গিয়েছি। তাই বলে ফোন কেটে দেই। পিচিটাকে ছাড়া ভীষণ কষ্ট হচ্ছিল। এরপর মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। শুধু খুব মনে পড়ছিল জান্নাতের কথা। অন্যদিকে খুশিও হচ্ছিলাম, জান্নাত মা হবে আর আমি বাবা। ভাবতেই মুখে হাসি ফুটলো। আরেকটা পিচ্চি আসবে, দুই পিচ্চি মিলে আমায় জ্বালাবে। খুব কষ্ট হচ্ছিল, কেননা জান্নাত অনেক কষ্ট পাচ্ছিল। কিন্তু আমি ওকে কষ্ট দিয়ে নিজেই বেশি কষ্ট পাচ্ছিলাম। কারণ ভালোবাসার মানুষ একটু কষ্ট পেলে তার চেয়ে অনেক বেশি কষ্ট নিজে পায়। নতুন জায়গা, তাই আপাতত একটা হোটেলে গিয়ে উঠলাম। এরপর জান্নাতকে ফোন দিলাম অন্য নাম্বার দিয়ে, কারণ পাগলিটাকে ছাড়া থাকতে পারছিলাম না। হ্যালো, কে বলছেন? বুঝতে পারলাম এখনো কান্না করছে। আপনি কি জান্নাত বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি আপনাকে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে আপনার পিছনে পড়েছিলাম, কিন্তু কখনো বলতে পারছিলাম না। হঠাৎ আপনার বিয়ে হয়ে যায়। আমি আজও আপনাকে ভালোবাসি। আপনি কি পাগল? আমার স্বামী আছে আর আমার সন্তান আছে। জানি তো আপনার স্বামী ছেড়ে দিচ্ছে, তাই তো বললাম। আর সমস্যা নেই, ওই সন্তানকে আমি নিজেরই মনে করব। আমি আপনাকে বিয়ে করতে চাই। আর একটা বাজে কথা বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। খবরদার আমার স্বামীর নামে খারাপ কিছু বলবেন না। সে আমার ফেরেশতা। কথাটা শোনা মাত্র আমি দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়লাম, কেননা এত ভালো মনের মানুষ কেউ কিভাবে হতে পারে। সত্যি, সব মেয়ে যদি এমন হতো, ভাঙতো না কোনো স্বামীর ঘর, সবাই সুখে সংসার করত। আপনি খুব ভালো। তাই বলে ফোন কেটে দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, জান্নাত তোমায় আর কখনো কষ্ট দিব না, শুধু একটা জিনিস করব। এরপর আমি কাজে চলে গেলাম। কয়েকদিন কাজ করার পর দেশে ফিরে এলাম। সবাই জানে যে আজ আমি দেশে ফিরছি। বাসায় আসতেই সবাই অনেক খুশি হলো, আম্মু, নীলা, আব্বু সবাই। কিন্তু এর মাঝে আমার পিচিটাকে দেখতে পারছিলাম না। আম্মু বলল জান্নাত নাকি উপরের রুমে আছে। আমিও চলে গেলাম। গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে দেখতে পেলাম
একটা নীল পরি, থুক্কু, নীল ডানাকাটা পরি। আমার সেই আনা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, চুল ছেড়ে দিয়েছে, চোখে গাঢ় করে কাজল দিয়েছে, সুন্দর করে শাড়ির কুচি ভাঁজ করে পরেছে। খুব সুন্দর লাগছিল। ইচ্ছা হচ্ছিল জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, জান্নাত আমি শুধু তোমায় চাই। কিন্তু আবেগ চেপে রেখে ব্যাগ থেকে একটা কাগজ বের করলাম। কাগজটা বার করা দেখে জান্নাত চমকে উঠল আর সাথে সাথে কান্না করে দিল। ভাইয়া আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি তা জানি না, এই কাগজে সই করবা, আমি করছি। তাই বলে কাগজটা টেবিলের উপর রেখে জান্নাতের হাতে কলম ধরিয়ে দিলাম। জান্নাত আমায় হাত জোর করে মিনতি করলো, খুব কান্না করছে, চোখের কাজল লেপটে গিয়েছে। আমি মানলাম না। আমি ওকে সই করতে বলে বাইরে চলে এলাম। জান্নাতের কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করার। এদিকে জান্নাতের হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আছে, চোখ দিয়ে অঝরে জল পড়ছে, তবুও হাত কাঁপা অবস্থায় সইটা করে মাটিতে বসে পড়ল। জান্নাত কাঁদতে কাঁদতে সইটা করলো, ওর হাত কাঁপছিল। সইটা করে মেঝেতে বসে পড়ল। জান্নাতের বিশ্বাসই হচ্ছিল না আজ সব শেষ হয়ে গেল। জান্নাতের আজ বেঁচে থাকতে ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল এখনই নিজের জীবনটা শেষ করে দেই। কিন্তু পরেই মনে করলো ওর সন্তান তো কোনো দোষ করেনি, তাকে কেন দুনিয়ার আলো দেখাবে না। যতই তার বাবা ওকে ছেড়ে যাক, জান্নাত সিদ্ধান্ত নিল সে তার সন্তানকে একাই মানুষ করবে। তাই বলে উঠে দাঁড়ালো, কিন্তু ওর মাঝে সেই শক্তিটুকুও পাচ্ছিল না। কষ্টে উঠে ব্যাগে কিছু জামাকাপড় গুছিয়ে নিয়ে কাউকে না বলে বের হয়ে গেল। পড়ে রইল টেবিলের উপর ওই কাগজটা। এদিকে আমি বাসা থেকে বের হয়ে শপিং মলে গেলাম। গিয়ে জান্নাতের জন্য খুব সুন্দর দেখে একজোড়া নূপুর কিনলাম, নীল কাচের চুড়ি কিনলাম, অনেক খুঁজে 14টা গোলাপ, 7 রঙের এক একটা 2 রকমের কিনলাম। এরপর জান্নাতের প্রিয় চকলেট কিনলাম। আর ভাবতে লাগলাম পিচ্চিটা কতই না খুশি হবে এগুলা দেখে। কিনে আমি বাসায় ফিরে সোজা রুমে চলে গেলাম। গিয়ে দেখি পিচ্চিটা নেই। তার মানে যা ভেবেছিলাম তাই হয়েছে। টেবিলের সামনে গিয়ে কাগজটা হাতে নিয়ে শিওর হলাম আমার ভাবনাই ঠিক। আমার অনেক হাসি পাচ্ছে, আবার একটু কষ্ট হচ্ছে। জান্নাতকে কাঁদিয়েছি। আমি কাগজটা নিয়ে আর কেনা জিনিসগুলো নিয়ে রওনা দিলাম। জানি জান্নাত ওর বাড়িতে গিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছি আর ওটা মনে করে হাসছি। জান্নাতদের ওখানে পৌঁছে গেলাম, কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দেয়। আরে বাবা, তুমি এখানে এত রাতে কেন? আম্মু, আপনার মেয়ের জন্য আসতে হলো। দেখলাম কাঁদতে কাঁদতে চলে এলো। কিছু জানতে চাইলে কিছু বললো না। ওর কি কিছু হয়েছে বাবা? ভাববেন না, আমার উপর রাগ করেছে একটু। আম্মুর সাথে আর একটু কথা বলে পিচিটার রুমে চলে গেলাম। গিয়ে দেখি বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসলাম। ওর মাথায় হাত দিতেই ও ঘুরে আমার দিকে তাকালো। তাকিয়ে দেখলাম চোখ লাল টকটক করছে। আপনি এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। আপনি তো আমায় চান না, তাহলে কেন এসেছেন আজ আমার কাছে? চলে যান এখান থেকে, কখনো যাব না আপনার সামনে। কথাগুলো জান্নাত কান্না করে বলল। আমি ওর কথা শুনে হা 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 করে হাসতে লাগলাম। আর ও আমার হাসি দেখে উঠে বসলো। পাগলি মেয়ে, একবার ওই কাগজটা পড়েছো যে ওতে কি লেখা আছে? মানে? আরে পাগলি মেয়ে, ওটা ডিভোর্স পেপার না। তুমি ভাবলে কিভাবে আমার পিচিটাকে ছেড়ে আমি থাকতে পারবো? আরে ওটাতে লিখা কখনো কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না। আর ওটাতে তুমি সইও দিয়েছো। এখন ইচ্ছা করলেও আমায় ছাড়তে পারবা না, আমিও পারবো না। এটা শোনা মাত্রই জান্নাত লাফ দিয়ে উঠে আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর চড়ে বসে। আমার বুকে কিল ঘুষি আর বকুনি শুরু করলো। কুত্তা, বিলাই, হারামি, শয়তান, বান্দর, কুনো ব্যাং, কালো ইঁদুর, কালো বক। ওয়েট ওয়েট, কালো ইঁদুর আর কালো বক তো কোনোদিন শুনি নাই, দেখিও নাই। এগুলো সব তুমি। এরপর আর কিছু বলতে পারলাম না, কারণ জান্নাত আমার মুখ আটকে দিয়েছে। আরে বোঝেন না কেন, ঠোঁট দিয়ে আটকে দিয়েছে। এই প্রথম জান্নাত নিজে আমায় পাপ্পি দিয়েছে, কেমন যেন লাগছে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। পিচ্ছি, এগুলো শিখলা কি থেকে শুনি? নীলা আপু আর ওই ভাইয়াকে দেখে। কি? নীল? এটা ও মানেই তো নাই, ও মনেই তো নাই ওর তো হবু জামাই। আমায় কষ্ট দিছো, আমি রাগ করছি তোমার সাথে। কোনো কথা নাই ভাইয়া। ঠিক আছে, চলো আজ বাইরে যাব ঘুরতে রাতেই। সত্যি? হ্যাঁ সত্যি, তার আগে তোমার সারপ্রাইজ আছে। তাই বলে চকলেট দিলাম, অনেক খুশি হলো। হাঁটু গেড়ে ওকে প্রপোজ করলাম, তারপর নুপুরটা বের করে পিচিটার পায়ে পরিয়ে দেই। ও অনেক খুশি হয়। হাতে চুড়ি পরিয়ে দেওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে
তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমাকে জড়িয়ে ধরে। হুম। আর এই শাড়ি তোমার জন্যই আনছিলাম। হুম। এরপর জান্নাত আর আমি বের হলাম। দুজনে পাশাপাশি হাঁটছি। আকাশে জমেছে মেঘের মেলা। হালকা মৃদু বাতাস কানে কানে কিছু বলে যাচ্ছে। ভালোবাসার মায়ায় জড়িয়ে আছি দুজন এখন। আমাদের দুজনকে এখন মরণ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। বাতাসে জান্নাতের চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছিল আর আমি তো উপভোগ করছিলাম। হঠাৎ জান্নাতকে কোলে তুলে নেই আর ও আমার গলা জড়িয়ে ধরে আছে। দুজন হাঁটছি আনমনে। হঠাৎ আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টির ধারা বইতে লাগলো। জান্নাত আমার কোল থেকে নেমে দাঁড়িয়ে হাত দুদিকে দিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। আমি ওই মুহূর্তটা দেখতে লাগলাম। অপূর্ব লাগছিল। বৃষ্টির ফোঁটা জান্নাতের ঠোঁট বেয়ে গাল বেয়ে নিচে পড়ছিল। মনে হচ্ছিল ও একটা বাচ্চা। মনে হচ্ছিল না ওর আর একটা সন্তান আছে। এইভাবে খুনসুটিতে কেটে যায় অনেক দিন। এখন জান্নাতের অনেক খেয়াল রাখি, কোনো কাজ করতে দেই না। এমনিতে টেনশনে থাকি, কখন যেন বাসা থেকে ফোন আসে। এমনি একদিন বসে কাজ করছি, হঠাৎ বাসা থেকে ফোন আসে। জান্নাতকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ফোনটা আসা মাত্র আমি ছুটে চলে যাই হসপিটালে। গিয়ে বাইরে সবার সাথে অপেক্ষা করতে থাকি। হঠাৎ হঠাৎ ডাক্তার বের হয়, বলে সুখবর, কন্যা সন্তান হয়েছে। আমি এটা শুনে খুশি হই অনেক। সবাইকে গিয়ে দেখা করে এলো। তারপর আমি গেলাম, গিয়ে দেখি পিচিটা শুয়ে আছে। আজ আর ওকে পিচ্ছি লাগছে না, কারণ ও আরেক পিচির মা এখন। তবে যাই হোক, ও শুধু আমার। কাছে গিয়ে বসলাম, জান্নাতের হাত ধরে বললাম, আই লাভ ইউ পিচ্ছি। তাই বলে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।